সুনীতি অভিকের ফেরার জন্য অপেক্ষার প্রহর গুনছে। আর দু একদিনের মধ্যে অভিকের ফেরার কথা। সুনীতি যেন এই সামান্য সময়টুকুও আর তর সইছে না। সে বারংবার নিজের রুমে পাচারি করে চলেছে। এরই মধ্যে সামিউল খন্দকার হঠাৎ তার রুমে এসে বলে, কিরে, সকাল থেকে তোকে এত উদ্যোগী লাগছে কেন? তোর কি কিছু হয়েছে? না, তেমন কিছু না। শোন, ভালো কথা, আজ অভিকের বাবার সাথে কথা হলো। অভিক তো 2-1 দিনের মধ্যেই ফিরছে। ওর কাছে আবার খুব বেশি দিনের ছুটি নেই, এসে 3 দিন পর চলে যাবে। সেজন্য উনি বলছেন এর মধ্যেই অনুষ্ঠান করে তোদের বিয়ের ব্যবস্থাটা করতে। এজন্য তো কিছু কেনাকাটা করতে হবে। আম্মু বলেছিল আজ বিকেলে মার্কেট করতে বের হব। সুনীতি বলে, ঠিক আছে, ব্যাপার না, আমি তৈরি হয়ে থাকবো। সুনীতি বিকেল নাগাদ তৈরি হতে শুরু করলো শপিং করতে যাওয়ার জন্য। একটার পর একটা সালোয়ার কামিজ বের করছে, কিন্তু একটাও তার পছন্দ হচ্ছিল না। শেষে বিরক্ত হয়ে বিছানায় বসে পড়ল। এমন সময় নয়না খন্দকার তার রুমে এসে তাকে এভাবে বিছানায় বসে থাকতে দেখে বলল, কি হয়েছে মামুনি, তোমাকে এমন লাগছে কেন? সুনীতি খানিক অস্বস্তি প্রকাশ করে বলল, এখানে এত ড্রেস, কিন্তু একটাও আমার পছন্দ হচ্ছে না। বুঝতে পারছি না কোনটা পরে যাব। নয়না খন্দকার মাথা চাপড়ে বললেন, তুমি আর বড় হলে না মামুনি, এসো আমি তোমাকে একটা পছন্দ করে দিচ্ছি। বলেই নয়না খন্দকার একটা সাদার উপর লাল নকশা করা খুব সুন্দর একটা সালোয়ার কামিজ পছন্দ করে দিলেন এবং বললেন, এটা পরে দেখো মামুনি, তোমাকে অনেক সুন্দর লাগবে। এই জন্যই তোমায় এত ভালো লাগে মা। তুমি আমার পছন্দটা আমার থেকেও বেশি বোঝো। এবার তুমি নিজের পছন্দ নিজেই বুঝতে শেখো মামুনি, সবসময় তো আর এভাবে আমাকে পাশে পাবে না। নয়না খন্দকারের এই কথা শুনে সুনীতি তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, এমন কথা বলিও না মা। পাগল মেয়ে, তোমার এখন বিয়ে হয়ে গেছে, আজ হোক বা কাল তোমাকে তো আমাদের ছেড়ে যেতেই হবে। তখন নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। তোমাকে ছাড়া আমি কোথাও যাব না মা। আমি যেখানেই যাব তোমাকে সাথে নিয়ে যাব। নয়না খন্দকার মেয়ের এসব পাগলামি দেখে বলে, কারো বাবা মা কিন্তু আজীবন থাকে না। মা, আচ্ছা ঠিক আছে, এখন জলদি তৈরি হয়ে নাও, আমাদেরও তো যেতে হবে নাকি। শপিং মলে এসে নিজের পছন্দ মতো কেনাকাটা করতে লাগলো সুনীতি। হঠাৎ তার চোখ আটকে গেল একটা সুন্দর নীল বেনারসিতে। অভিক একবার তাকে বলেছিল অভিকের প্রিয় রং নীল। এটা ভেবে সে মুচকি হাসে। অতঃপর নয়না খন্দকারকে বলে, মা দেখো তো এই শাড়িটা কেমন। বাহ, বেশ লাগছে তো ভালো। বিয়ের জন্য এই বেনারসিটাই নেই। তোমার যদি পছন্দ হয় তাও নিয়ে নাও। সুনীতি সহাস্যে ওই বেনারসিটাই কিনে নেয়। সুনীতি যখন এতটা হাসি খুশি ছিল, তখন দূর থেকে কেউ শকুনির দৃষ্টিতে ঘিরে খাচ্ছিল তাকে, যার শরীর চাদর দিয়ে ঢাকা। সে আর কেউ নয়, মন্টু। 1 সপ্তাহ আগেই সে জেল থেকে পালিয়েছে। তারপর থেকে গা ঢাকা দিয়ে বেড়াতে হচ্ছে। সুনীতির ওপর তার একটা চাপা ক্ষোভ রয়ে গেছে, কারণ সুনীতির জন্যই আজ তার এই অবস্থা। সুনীতিকে এত হাসি খুশি দেখে তার আক্রোশ বাড়ল। তীব্র আক্রোশ নিয়ে বলল, আমাকে ফেরারি আসামি বানিয়ে তুই এত সুখে থাকবি, সেটা তো হতে পারে না। আমি যদি শান্তিতে থাকতে না পারি, তাহলে তোকেও শান্তিতে থাকতে দেব না। বলেই সে আড়াল থেকে সুনীতিদের ওপর নজর রাখতে থাকে। সুনীতিরা শপিং মল থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে। অতঃপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তো মন্টু বর্তমানে ট্রাক চালক হিসেবে কাজ নিয়েছে। ওরা বেরিয়ে যাবার পরে মন্টু ট্রাক নিয়ে বেরিয়ে পড়ে ওদের গাড়ির পেছনে পেছনে। কিছু দূর এগোনোর পর মোটামুটি ফাঁকা রাস্তা দেখে মন্টু নিজের মাথায় একটা কুৎসিত ষড়যন্ত্রের নকশা করে ফেলে। সামিউল খন্দকার গাড়ি চালাচ্ছিলেন, আর তার পাশে বসেছিলেন নয়না খন্দকার। সুনীতি পেছনের সিটে বসে আজকের করা শপিং গুলো দেখছিল। সবকিছু ভীষণ স্বাভাবিক চলছিল। হঠাৎ করে পেছন থেকে একটা ট্রাক এসে ভীষণ জোরে তাদের গাড়িতে ধাক্কা দেয়, যার ফলে তাদের গাড়ি দূরে গিয়ে ছিটকে পড়ে। সকলের আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে আশপাশের আকাশ বাতাস। তুলনামূলক জনশূন্য স্থান হওয়ায় লোকের সাহায্য করতে ছুটে আসতে দেরি হয়ে যায়, যার মধ্যেই ঘটে যায় অনেক বড় অঘটন। সুনীতি পিটপিট করে চোখ মেলে তাকায়। তার মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে, মুখে অক্সিজেন মাস্ক। জ্ঞান ফিরতেই নাকে ফিনাইলের তীব্র গন্ধ এলো। বুঝতে বাকি রইল না সে হাসপাতালে রয়েছে। হঠাৎ করে সুনীতির চোখের সামনে সেই বাজে মুহূর্তের স্মৃতি ভেসে উঠল। সে চিৎকার করে উঠে বসতে চাইল, কিন্তু পারল না।
কর্তব্যরত চিকিৎসক সুনীতির অবস্থা বুঝতে পেরে বলে। আপনি শুয়ে থাকুন, আপনার বিশ্রামের প্রয়োজন। সুনীতি কাঁপা কাঁপা হাতে মুখ থেকে অক্সিজেন সিলিন্ডারটা সরিয়ে বলে। আমার মা, আমার বাবা, ওনারা কোথায়? হঠাৎ করে ডাক্তারের মুখে আধার নেমে আসে, তবুও তিনি বলেন। ওনারা ঠিক আছেন, আপনি শুয়ে থাকুন, আর একটু সময় পর আপনি ওনাদের সাথে দেখা করতে পারবেন। সুনীতি লক্ষ্য করে তার মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। সে আর কিছু না ভেবে পুনরায় শুয়ে পড়ে, কিন্তু পরিপূর্ণ স্বস্তি পায় না। কিছু সময় পর আহসান চৌধুরী এবং রাহেলা খাতুন আসেন সুনীতির কেবিনে তার সাথে দেখা করতে। তাদেরকে দেখে সুনীতি উঠে বসে, মুখ থেকে অক্সিজেন মাস্ক সরিয়ে বলে। আঙ্কেল আন্টি, আপনারা এসেছেন? মা বাবা কোথায়? ওদের বেশি চোট লাগেনি তো? ওরা কি খুব আহত? আমাকে একটিবার ওদের সাথে দেখা করিয়ে দাও না। রাহেলা খাতুন আড়ালে নিজের চোখে জল মুছেন। কিছু কারণে সুনীতির উপর রেগে থাকলেও তিনি এতটাও অমানুষ নন যে এরকম পরিস্থিতিতে স্বাভাবিক থাকতে পারবেন। আহসান চৌধুরী আলতো করে সুনীতির মাথায় হাত বুলিয়ে বলেন। তুমি এখন অসুস্থ, আগে একটু সুস্থ হও, তারপর তোমার মা বাবার সাথে দেখা করিও। সুনীতি মানতে চায় না, সে বলে। আমি একদম ঠিক আছি আঙ্কেল, আপনি প্লিজ আমার মা বাবার সাথে দেখা করিয়ে দেন, না হলে আমি একটুও শান্তি পাবো না। আহসান চৌধুরীকে এবার দমে যেতে হলো। এক পলক রাহেলা খাতুনের দিকে তাকিয়ে বললেন। তুমি ওকে নিয়ে এসো। রাহেলা খাতুন সুনীতির কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। সুনীতির হাত থেকে ক্যানুলা খুলে সাবধানে রাখলেন, অতঃপর বললেন। তুমি নিজেকে যথেষ্ট শক্ত রাখার চেষ্টা করো। এটা মনে রেখো, ভাগ্যে যা আছে তা কোনোভাবেই আটকানো যায় না। রাহেলা খাতুনের কথা শুনে সুনীতির বুক ধক করে ওঠে। মনে এলো হাজারো বাজে চিন্তা। সুনীতি আনমনেই বলে উঠল। তাহলে কি মা বাবার বড় কোনো ক্ষতি হয়ে গেল? সুনীতি কয়েক কদম হেঁটে উত্তেজিত হলো, বলতে লাগলো। মা বাবাকে কোন রুমে রাখা হয়েছে? আমাকে তাড়াতাড়ি নিয়ে চলুন না। আহসান চৌধুরী একটা রুমের সামনে এসে থামলেন। রুমের বাইরের লেখাটা সুনীতির চোখে পড়ল। সে আর নিজেকে আটকে রাখতে পারল না। নিজের শরীরের যতটুকু শক্তি অবশিষ্ট ছিল তা দিয়েই দৌড়ালো। হোঁচট খেতে গিয়ে উঠে দাঁড়ালো। মনে পড়লো মায়ের বলা নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে কথাটা। সুনীতি সেই কক্ষে দরজাটা খুলে ভেতরে ঢুকতে হতবাক হয়ে তাকিয়ে রইল। তার সামনে সাদা কাপড়ে মোড়ানো দুটো নিথর দেহ, যে দেহ দুটির মালিক ছিল সামিউল খন্দকার এবং নয়না খন্দকার। সুনীতি এই দৃশ্য সহ্য করতে পারল না, সাথে সাথে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। সুনীতির জ্ঞান ফেরার পর থেকে সে একদম চুপচাপ হয়ে বসে আছে, না কোনো কথা বলছে, না কারো ডাকে সাড়া দিচ্ছে। একদম যেন জলজান্ত পাথরে পরিণত হয়েছে, যার মাঝে বিন্দু মাত্র অনুভূতি বেঁচে নেই। সুনীতিকে ইতিমধ্যে তার বাসায় আনা হয়েছে। বাসায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের ভিড় লেগেছে। সালমা খন্দকারও আজ সব আক্রোশ দূরে ঠেলে অপরাধ বোধের টানে ছুটে এসেছেন। সুনীতির পায়ে ধরে পর্যন্ত তার ক্ষমা চাইতে বাধেনি, কিন্তু সুনীতি প্রতিক্রিয়াহীন। আহসান চৌধুরী ও রাহেলা খাতুন উদাস পানে চেয়ে আছেন সুনীতির দিকে। অভিকে ইতিমধ্যেই ব্যাপারটা জানানো হয়েছে। সে খুব দ্রুতই এসে পৌঁছে যাবে। নিজের শ্বশুর শাশুড়ির জানাজাতে অংশ নেওয়ার কথা আছে তার। আপাতত সে আহসান চৌধুরী ও রাহিলা খাতুনকে সুনীতিকে সামলানোর দায়িত্ব দিয়েছেন। যে শোকে মাতম করতে ব্যস্ত তাকে হয়তো সামলানো যায়, কিন্তু যে শোকে একদম পাথর হয়ে যায় তাকে সামলানো কি আদৌ সম্ভব? সুনীতির এই নীরবতার মাঝে অহনা এসে পড়ে সেখানে। এসেই সুনীতিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকেন। সুনীতির মা বাবা কখনো অহনাকে পর করেনি, সবসময় নিজের মেয়ের মতোই দেখেছেন। তাই তো তাদের মৃত্যু অহনাকে আজ এত ব্যথিত করেছে। তার উপর রয়েছে নিজের প্রিয় বান্ধবীর চিন্তা। অহনা সুনীতিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলেও সুনীতি তখনও প্রতিক্রিয়াহীন। এরই মধ্যে অভিকও চলে আসে। অভিক ফিরে এসে হন্তদন্ত হয়ে সবার আগে সুনীতির মুখোমুখি এসে দাঁড়ায়। সে ভেবেছিল সুনীতি হয়তোবা তাকে দেখে নিজের সব আবেগ নিংড়ে কেঁদে ফেলবে, কিন্তু এমনটা হলো না। সুনীতির ভাবগতির কোনো পরিবর্তন নিল না। অভিক সুনীতির কাঁধে হাত দিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, হ্যাঁ নীতি, তাকাও আমার দিকে। আমি তোমাকে স্ট্রং হতে বলেছিলাম, ইমোশনলেস হতে বলিনি। ইউ হ্যাভ টু ক্রাই। তোমার বাবা মা আর নেই, তাদের শেষ বিদায়ের সময় এতটা নির্জীব থেকো না। হ্যাঁ নীতি, লিসেন টু মি। তুমি বুঝতে পারছো আমার কথা? ইউ হ্যাভ টু ক্রাই। সুনীতি এতক্ষণে একটু নড়ে চড়ে বসলো, কিন্তু কাঁদলো না। দীর্ঘ সময় নীরবতা ভেঙে শুধু এতটুকুই বলল, মা বাবা আমাকে কেন ছেড়ে গেল? আমি কি এতটাই পচা মেয়ে হয়ে গেছিলাম?
আমি তো ওদের সব কথা শুনে চলার চেষ্টা করি, কোনো দুষ্টুমি তো করি না। তাহলে কেন ওরা আমায় একা করে রেখে চলে গেল? কেন? সুনীতির এমন শিশুসুলভ আচরণ দেখে অভিক আর নিজেকে আটকে রাখতে পারল না। সুনীতিকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, তুমি একা নও নিধি, আমি আছি তোমার পাশে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমার পাশে থাকবো। সুনীতি বলে উঠল, কাউকে আমার পাশে থাকতে হবে না, আমার কাউকে চাই না, কাউকে না। বলেই ফোপাতে লাগলো। অভিক আলতো করে সুনীতির মাথায় হাত বোলাতে লাগলো, কিন্তু সুনীতি খেপে গিয়ে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, দূরে থাকুন আমার থেকে, আমি চাই না কারো সাহায্য, আমি একা, সম্পূর্ণ একা। তুমি একা নও, আমরা সবাই তোমার পাশে আছি। দেখো এখানে কত মানুষ। সব নাটক, সব। এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না, সবাই শুধু ছেড়ে চলে যেতে আসে। আপনিও আমায় ছেড়ে চলে যাবেন, তাই না? আপনিও পচা, আপনাদের কাউকে আমার লাগবে না, যান আমার সামনে থেকে। সুনীতির এমন উদ্ভট আচরণ সবাইকে নাড়া দিয়ে যায়। সবার মনে ঘুরপাক খেতে থাকে অদ্ভুত সব চিন্তা। তাহলে কি মা বাবাকে হারানোর শোকে মেয়েটা পাগল হয়ে গেল? সামিউল খন্দকার ও নয়না খন্দকারকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করে পুনরায় বাড়িতে ফিরে এসছে সবাই। অভিক বাড়িতে ফিরে সুনীতির খোঁজ করতে শুরু করে দিয়েছে। আহসান চৌধুরী সোফায় মাথা নিচু করে বসে আছেন। অভিক চিন্তিত হয়ে তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, নীতি কোথায় বাবা? আহসান চৌধুরী মাথা তুলে বললেন, তোমার মায়ের রুমে। অভিক দ্রুত সেদিকে যেতে নিতে আহসান চৌধুরী বলে ওঠেন, শোনো, হ্যাঁ বলো। মেয়েটার যত্ন নিও, ওর এখন তোমাকে সব থেকে বেশি প্রয়োজন। মা বাবাকে হারানোর পর এখন তুমি ওর সব থেকে কাছের জন। অভিক মাথা নাড়িয়ে সামনের দিকে পা বাড়ায়। রাহিলা খাতুন সুনীতির মুখের সামনে ভাত ধরে বলেন, গতকাল থেকে তুমি কিচ্ছু না খেয়ে আছো, এভাবে থাকলে তুমি অসুস্থ হয়ে যাবে, এইটুকু খেয়ে নাও। সুনীতি হঠাৎ করে মায়া ভরা চোখে রাহিলা খাতুনের দিকে তাকায়। তার চোখে জল টলমল করছে। আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে বলে ওঠে, আমার মাও না ঠিক এইভাবে আমায় খাইয়ে দিত। যখন আমি খেতে চাইতাম না, তখন আমায় নানা রকম গল্প বলে খাওয়াতো। তুমি গল্প শুনবে? আমিও অনেক ভালো গল্প জানি। না থাক, জানেন, আপনার শরীর থেকেও আমার মামা গন্ধটা পাচ্ছি। আমি কি আপনার কোলে মাথা রেখে একটু শুতে পারি আন্টি? তাহলে আমার মনে হবে আমি আমার মায়ের কোলে শুয়ে আছি। রাহিলা খাতুন নিজের চোখে জল আটকে রাখতে পারলেন না। এটা ঠিক সুনীতির ওপর পূর্ববর্তী ঘটনার জন্য তার রাগ ছিল। এজন্য সুনীতির সাথে অভিকের বিয়েটাও তিনি মন থেকে মানতে পারেননি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মেয়েটা তার মন গলিয়ে দিতে সক্ষম হয়েছে। তিনি শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে বলেন, অবশ্যই পারো। সুনীতি রাহিলা খাতুনের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। রাহিলা খাতুন সুনীতির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সুনীতি কিছুক্ষণ চোখ বন্ধ করে নিশ্চুপ রইল। তারপর হঠাৎই ডুকরে কেঁদে উঠল। ও মা, ও বাবা। রাহিলা খাতুন ওর সমান তালে কেঁদে চলেছেন। অভিক দরজার বাইরে থেকে এই দৃশ্য দেখে আর নিজেকে সামলাতে পারল না। তার চোখ দিয়েও এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সময় কিছুটা অতিবাহিত হয়। সুনীতি রাহিলা খাতুনের কোলে শোয়া অবস্থাতেই ঘুমিয়ে পড়ে। রাহিলা খাতুন আস্তে করে সুনীতির মাথা বালিশে রেখে উঠে দাঁড়ান। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা অভিককে দেখে তিনি বলেন, তুমি এসে ওর পাশে শুয়ে পড়ো। মাঝরাতে উঠে আবার কান্নাকাটি করতে পারে, তখন তোমাকে ওকে সামলাতে হবে। আর যদি একা সামলাতে না পারো তো আমাকে ডেকো। আচ্ছা। রাহিলা খাতুন চলে যান। তিনি যেতে অভিক দরজা লাগিয়ে দিয়ে সুনীতির পাশে শুয়ে পড়ে। তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। সুনীতির কপালে চুমু খেয়ে বলে, আমি তোমার জীবন সঙ্গী হিসেবে সুখে এবং দুঃখে সব সময় তোমার পাশে থাকবো। তোমার মনে সব মলিনতা দূর করে রঙিন করে তোলাই আমার দায়িত্ব। তুমি কখনো নিজেকে একা ভেবো না নীতি। জীবনের প্রতিটা পরিস্থিতিতে তুমি আমাকে নিজের পাশে পাবে। শুধু আমাকে তোমার পাশে থাকতে দাও। প্রথমবার যে ভুলটা আমি করেছি, দ্বিতীয়বার আর সেই ভুলটা করতে চাই না। এবার আমি আমার ভালোবাসার মানুষটাকে আগলে রাখতে চাই। নিজের প্রথম ভালোবাসাকে আমি আগলে রাখতে পারিনি, কিন্তু আমি তোমায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আগলে রাখবো, আর এটাই আমার প্রতিজ্ঞা। বলে অভিক একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে। সুনীতির নির্জীব মুখ পানে অসহায়ভাবে তাকিয়ে বলে, তোমার সকল মন খারাপের ওষুধ আমি হতে চাই। তোমার সকল একাকিত্বের সঙ্গে আমি হতে চাই। তোমার সব দুঃখকে নিংড়ে সুখের হদিশও আমি হতে চাই। সুনীতি উদাস মনে তার মা বাবার কক্ষে এসে বসে আছে।
তাদের মৃত্যুর পর 1 সপ্তাহ অতিবাহিত হয়েছে। এই 1 সপ্তাহ অভিক সবসময় সুনীতির পাশে ছিল, তবে আজ রাতের মধ্যে তাকে ফিরতে হবে। তবে সুনীতিকে এই অবস্থায় রেখে তার যেতে ইচ্ছে করছে না, এজন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। আজ সুনীতিকে সে নিজের সাথে করে নিয়ে যাবে, তবে পরিবেশ খুব একটা স্বাভাবিক না। ইতিমধ্যে পুলিশ তদন্তের মাধ্যমে জানতে পেরেছে সুনীতির মা বাবার মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। একটি ট্রাক ইচ্ছাকৃত তাদের ধাক্কা দিয়েছে, আর সেই ট্রাক চালক কে সেটাও বেরিয়ে এসেছে তদন্তে। সে আর কেউ নয়, মন্টু। এটা জানার পর থেকে অভিক মারাত্মক দুশ্চিন্তায় আছে সুনীতিকে নিয়ে, কারণ মন্টুকে পুলিশ এখনো খুঁজে পায়নি। সে এখনো কোথাও একটা লুকিয়ে আছে। মন্টুর এভাবে লুকিয়ে থাকা সুনীতির নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি, যে বিষয়টা অভিককে ভাবতে হচ্ছে। অভিক এখনো সুনীতিকে এই ব্যাপারে কিছু জানায়নি এবং অন্যদেরকেও জানাতে মানা করেছে, কারণ এসব শুনলে সুনীতি হয়তো আরো ভেঙে পড়বে এবং তাকে ধীরে ধীরে স্বাভাবিক করার যে প্রক্রিয়া তা হয়তো বাধাগ্রস্ত হবে। এসব ভেবে অভিক সুনীতিকে বলেছে তার মা বাবার মৃত্যু নিছকই দুর্ঘটনা ছিল। সুনীতিও এখন তা মেনে নিয়েছে। অভিক দরজায় নক করে বলল, আমি কি ভেতরে আসবো নীতি? হ্যাঁ, আসুন। অভিক রুমে প্রবেশ করে। সুনীতির পাশে বসে তার কাঁধে হাত রেখে বলে, তুমি নিজের সব প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নাও, আজ আমাদের সিলেটে যেতে হবে। সুনীতি নিজের মা বাবার ছবির দিকে করুণ চোখে তাকিয়ে বলে, এই ছবিটা কি আমি নিজের সাথে নিতে পারি? হ্যাঁ, অবশ্যই। সুনীতি দেয়াল থেকে ছবিটা তুলে নেয়, পরম আবেশ সেই ছবিটা জড়িয়ে ধরে। কোন রকমের চোখে জল আটকে রাখে, কিন্তু জল যেন বাদ মানতে নারাজ। হঠাৎ করেই ডুকরে কেঁদে ওঠে সুনীতি। অভিক এক পলক অপেক্ষা না করে সুনীতিকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। সুনীতির সব প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রেখেছেন রাহিলা খাতুন। এমনকি এখন তিনি সুনীতির পছন্দের স্বামী কাবাবও বানাচ্ছেন। আহসান চৌধুরী সকাল থেকে স্ত্রীকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তাকে রান্নায় ব্যস্ত দেখে বলেন, সকাল থেকে এত কি কান্না করছো? রাহিলা খাতুন বলেন, আজ সুনীতি অভিকের সাথে সিলেট চলে যাচ্ছে। জানি না এরপর কবে আবার আসবে, তাই ওর পছন্দের কিছু খাবার বানাচ্ছি। আহসান চৌধুরী মুগ্ধ চোখে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে থাকেন। সত্যি, মানুষকে শুধু তার একটা দিক থেকে বিচার করা যায় না। কোনো মানুষই সম্পূর্ণ ভালো কিংবা সম্পূর্ণ খারাপ না, ভুল ত্রুটি মিলিয়ে তো মানুষ। এই যেমন রাহিলা খাতুন, প্রথম তিনি সুনীতিকে মন থেকে নিতে পারেননি, কিন্তু এখন সেই সুনীতির জন্যই কত চিন্তা করছেন। এরই মধ্যে অভিক সুনীতিকে নিয়ে ডাইনিং টেবিলে এলো খাবার খাওয়ার জন্য। তাদেরকে আসতে দেখে রাহিলা খাতুন ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। দ্রুত সব খাবার সাজিয়ে তাদেরকে পরিবেশন করতে লাগলেন। সুনীতির পাতে স্বামী কাবাব তুলে দিয়ে বললেন, আমি তোমার জন্য তোমার প্রিয় স্বামী কাবাব বানিয়েছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। স্বামী কাবাব দেখে সুনীতি আবেগ আপ্লুত হয়ে গেল, কারণ তার মাও তার জন্য এই স্বামী কাবাব বানাতো। এছাড়া বাড়ির স্বামী কাবাব খেতে ইচ্ছে না করলে কতবার তার বাবাও তো রেস্টুরেন্ট থেকে এনে দিত। পুরাতন কথা ভেবে তার চোখে জল এলো। আলগোছে জলটুকু মুছে সে খাওয়ায় মনোযোগী হলো। রাহিলা খাতুন আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সুনীতির দিকে। সুনীতিকে খেতে দেখে তিনি বলেন, কেমন হয়েছে খেতে? অনেক ভালো হয়েছে মা। কথাটা বলে সুনীতির মন বিষণ্ণতায় ছেয়ে গেল। সে বিষণ্ণ সুরে বলে, আসলে আমি ভুল করে আবার কি? আমি কি তোমার মা নই? আমি যখন অভিকের মা, তার মানে আমি তোমারও মা। আহসান চৌধুরীও বলে ওঠেন, আর আমি তোমার বাবা। নিজের শ্বশুর শাশুড়ির মাঝে যেন বাবা মায়ের ছায়া দেখতে পেল সুনীতি। এত কষ্টের মাঝেও অনুভূত হলো সুখের অনুভূতি। অভিক এবং সুনীতি যাওয়ার সময় ঘনিয়ে এলো। অহন আজ এসেছে সুনীতির সাথে দেখা করার জন্য। আজকের পর না জানি সুনীতি কত দূর চলে যাবে। এরপর আর কবে তাদের দেখা হবে। দুই বান্ধবী অনেকক্ষণ ধরে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদলো। অতঃপর কিছুটা শান্ত হলো। রাহিলা খাতুন সুনীতির মাথায় হাত বুলিয়ে বললেন, সাবধানে থেকো, আর মানসিকভাবে একটু স্ট্রং হবার চেষ্টা করো। বাস্তবতাকে তো আমাদের মেনে নিতেই হবে। জানি এটা সহজ নয়, কিন্তু আমাদের চেষ্টা তো করতেই হবে। সুনীতি মাথা নাড়ায়। আহসান চৌধুরীও তাকে কিছু অনুপ্রেরণার বাণী শোনায়। রাহিলা খাতুন অভিককে বলেন, নিজের আর সুনীতির যত্ন নিও, এটাই আমাদের প্রত্যাশা। অভিক সম্মতি জানায়। অতঃপর সুনীতিকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। ঢাকা বিমানবন্দর থেকে ফ্লাইটে করে সিলেট পৌঁছে যায় অভিক ও সুনীতি। অতঃপর একটা গাড়িতে করে রওনা দেয় তাদের গন্তব্যে। অভিক সুনীতিকে রাখার জন্য উপর মহলে যোগাযোগ করেছিল। তাদের জন্য একটা কোয়ার্টারের ব্যবস্থা করা হয়েছে ক্যাম্পের ঠিক পাশে। সুনীতি এই প্রথমবার সিলেটে পা রাখলো। তার জন্ম এবং বেড়ে ওঠা সবই পুরান ঢাকায়।
এর বাইরে কয়েকবার গাজীপুরে মামা বাড়িতে গেছে। একমাত্র মেয়ে হওয়ায় মা বাবার সবসময় অনেক আগলে রাখত, যার কারণে এর বাইরে কোথাও যাওয়া হয়নি। সিলেটের অপরূপ সৌন্দর্য এত কষ্টের মাঝেও সুনীতির মনে কিঞ্চিত আনন্দের সঞ্চার করে। চা বাগানের পাশ দিয়ে যাবার সময় সেই আনন্দ যেন আরো বেড়ে যায়। এতদিন সুনীতি চা বাগানের ব্যাপারে শুধু বইয়ে পড়েছে আর ফোনে দেখেছে, তবে আজ চাক্ষুষেই নৈসর্গিক দৃশ্য দেখে সে আপ্লুত। দীর্ঘ সময়ের যাত্রা শেষে অবশেষে সে তার নিজেদের গন্তব্যে পৌঁছে যায়। তাদের পৌঁছাতে পৌঁছাতে অবশ্য বেশ রাত হয়ে যায়। সুনীতি ও অভিক গাড়ি থেকে নামে। কয়েকজন লেফটেন্যান্ট এগিয়ে সে মেজর অভিককে স্যালুট জানায়। অভিক তাদের উদ্দেশ্যে বলে, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তো? জি স্যার। গুড। একজন বলে, ম্যাডাম আপনি আসুন, আমরা সব জিনিসপত্র ভেতরে নিয়ে যাচ্ছি। সুনীতি অভিকের সাথে সাথে হেঁটে যেতে থাকে। কোয়ার্টারে ঢুকে সুনীতি দেখে বেশ সুন্দর করে সবকিছু সাজানো। জায়গার কিছুটা সংকুলন হলেও ডেকোরেশনটা ভালো, যা যে কারোরই চোখ ধাঁধিয়ে দিবে। অভিক সুনীতিকে জিজ্ঞেস করে, পছন্দ হয়েছে তো? সুনীতি হাস্যচোখ মাথা নাড়ায়। অভিক একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। এরই মধ্যে তাদের সব জিনিসপত্র ভেতরে এনে রেখে লেফটেন্যান্টরা অভিকের থেকে অনুমতি নিয়ে চলে যায়। অভিক সুনীতিকে বলে, আজ থেকে এখানেই আমাদের ছোট্ট সংসারের ভিত্তি প্রস্তর স্থাপিত হলো। জানি না তোমায় কতটা সুখে রাখতে পারবো, তবে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমায় ভালো রাখার। সুনীতি অভিকের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আপনার উপস্থিতিই আমার ভালো থাকার একমাত্র কারণ। আমার আর বেশি কিছুর প্রয়োজন নেই। সব হারিয়ে নিঃস্ব আমি এখন, শুধু আপনিই একমাত্র সম্বল। আপনি শুধু নিজেকে ভালো রাখবেন, তাহলেই আমি ভালো থাকব। সুনীতির এমন আবেগঘন কথা শুনে অভিকও আবেগী হয়ে পড়ে। সুনীতিকে কাছে টেনে নিয়ে শক্ত করে তাকে জড়িয়ে ধরে। সুনীতির ঘাড়ে হালকা করে চুমু খেয়ে বলে, আমি তোমায় কথা দিচ্ছি, নিজেকে ভালো রাখবো, তোমার জন্য হলেও নিজেকে ভালো রাখবো। বলে অভিক সুনীতির মাঝে ডুবে যেতে থাকে। সুনীতিরও অভিকের স্পর্শ ভালো লাগছিল, তাই সে সাড়া দেয়। এতে অভিক ভরসা পায়। সে সুনীতিকে নিজের আরো কাছে নিয়ে আসে। ধীরে ধীরে তারা হারিয়ে যায় ভালোবাসার অতল গহীনে। এই রাত সাক্ষী হয় তাদের পবিত্র বন্ধনের। সুনীতি ও অভিকের জীবন একসাথে বেশ ভালোভাবে অতিবাহিত হতে থাকে। সিলেটে আসার পর 3 মাস অতিবাহিত হয়েছে। দুজনের সম্পর্ক আরো মজবুত হয়েছে। একে অপরের মন রাঙিয়ে দিয়েছে দুজনে। আপনি থেকে তুমি ডাকে নেমে এসেছে সুনীতি। এখন সে অভিককে তার নাম ধরেই ডাকে। অভিক ও সুনীতির আগামী সপ্তাহে আবার ঢাকা ফেরার কথা আছে। তবে তার আগে আজ অভিককে একটা গুরুত্বপূর্ণ মিশনে যেতে হবে, যার জন্য সে এখন প্রস্তুতি নিচ্ছে। এদিকে সুনীতির মনে ভয় জেঁকে বসেছে, কারণ সে শুনেছে এই মিশনটা অনেক ঝুঁকিপূর্ণ হতে চলেছে। মূলত সিলেটের সীমান্ত এলাকায় একটা চক্র সক্রিয় অবস্থানে আছে। তারা ভারতের আসামের একটা চক্রের সাথে মিলে দেশের মধ্যে অবৈধ মাদক এবং অস্ত্রের আমদানি করছে। এই বিষয়ে গোপন কিছু তথ্য এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। আজ রাতেও এই চক্রের পরিকল্পনা আছে সীমান্ত দিয়ে কিছু নিষিদ্ধ মাদক বাংলাদেশে প্রবেশ করানোর। তাই সেই চক্রকে ধরার জন্য সীমান্তে সেনাবাহিনীকে একটা গোপন মিশনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিক প্রস্তুত হচ্ছিল। সুনীতি চিন্তিত মুখ দেখে সে বলে, এত দুশ্চিন্তা করো না নীতি, আমি এর আগেও এমন অনেক ঝুঁকিপূর্ণ মিশনে গিয়েছি, আবার কোনো ক্ষতি হয়নি। সুনীতি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি তো দুশ্চিন্তা করতে চাইছি না, কিন্তু দুশ্চিন্তা নিজে থেকে আমার মাথায় এসে জেঁকে বসছে। জানি না কেন, নিজের মা বাবাকে হারানোর পর থেকে আমার মাথায় সব সময় সেই দুর্বিষহ ঘটনাই ঘুরপাক খায়। অবচেতন মনে স্বজন হারানোর বেদনা মাথা চাড়া দিয়ে ওঠে। বর্তমানে আমার আপন বলতে তো তুমিই আছো অভিক, তাই আমি এখন তোমাকে আর হারাতে চাই না। অভিক সুনীতির চিন্তাটা বুঝতে পারছে, কিন্তু এটা তো তার দায়িত্ব, যা তাকে পালন করতেই হবে। অভিক সুনীতির কাছে এসে তাকে আলতো করে জড়িয়ে ধরে বলে, আমি কথা দিচ্ছি আবার কিচ্ছু হবে না, আমি খুব শীঘ্রই ফিরবো। আগামী সপ্তাহে তো আমাদের ঢাকা ফেরার কথা। ঢাকায় ফিরে এবার আমরা একসাথে শহর ঘুরবো। সত্যি? একদম। অভিকের কথায় সুনীতি ভরসা পায়। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তোমার ফেরার অপেক্ষায় থাকবো। অভিক আবেগের বশে সুনীতির কপালে আলতো করে চুমু খায়। তাদের এই ঘনিষ্ঠ মুহূর্তে হঠাৎ করে আরাফাত সেখানে চলে আসে।
সে এখানে মূলত এসেছিল অভিককে ডাকার জন্য, কিন্তু এই দৃশ্য দেখে সে লজ্জায় ফিরে যেতে নেয়। ভুলবশত তার হাত লেগে একটা ফুলদানি পড়ে যায়। অভিক ও সুনীতি চমকে উঠে একে অপরের থেকে একটু দূরে সরে আসে। আরাফাত আমতা আমতা করে বলে, সরি, ভুল সময়ে চলে এসেছি। অভিক কটমট দৃষ্টিতে আরাফাতের দিকে তাকায়। আরাফাত একটা শুকনো ঢোক গিলে। সুনীতি লজ্জা পেয়ে সেই স্থান থেকে এক প্রকার দৌড়ে বিদায় নেয়। ঘরে গিয়ে ঢুকে পড়ে এবং দরজা লাগিয়ে দেয়। সুনীতি চলে যাবার পর অভিক এগিয়ে এসে আরাফাতের মাথায় গাপটা মেরে বলে, তোর কি কোনো আক্কেল নেই? দিলি তো ওকে লজ্জা পাইয়ে। আমার কি দোষ? তোরা দরজা লাগিয়ে রোম্যান্স করতে পারিস না? আমার মতো সিঙ্গেল মানুষ এসব দেখে কত কষ্ট পায় তুই কি বুঝবি? অভিক ক্রোধিত হয়ে বলে, দাঁড়া, আঙ্কেল আন্টিকে বলে তোর বিয়ের ব্যবস্থা করছি। হ্যাঁ দোস্ত, জলদি কর, তাহলে আমি একটু শান্তি পাই। সিঙ্গেল লাইফ আর ভালো লাগছে না। এভাবে কথায় কথায় তাদের সময় চলে যায়। আরাফাত ঘড়ি দেখে বলে, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, চলো আমাদের এখন বের হতে হবে। অভিক বলে, তুই একটু থাক, আমি নিজে থেকে বিদায় নিয়ে আসি। বলে অভিক সুনীতির রুমের সামনে এসে দরজায় নক করে। সুনীতি দরজা খুলে দিতে অভিক বলে, আমি এখন বের হচ্ছি, তুমি সাবধানে থেকো। আপনিও সাবধানে থাকবেন, একদম অক্ষত অবস্থায় যেন আপনাকে ফিরে পাই। অভিক হালকা হাসে। আশেপাশে চোখ বুলিয়ে সুনীতিকে কাছে টেনে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। দীর্ঘক্ষণ চুম্বন করে সুনীতিকে ছেড়ে দিয়ে বলে, জো হুকুম মেরে আকা। অভিক আরাফাত সহ বাকি সবাই সেনাবাহিনীর একটা জিপে করে সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল। ওখানে গিয়ে কিভাবে কি করবে সে ব্যাপারে সবাই আলোচনা করছিল। এমন সময় অভিকের কাছে ব্রিগেডিয়ার আলমগীর ইসলামের কল আসে। অভিক যেহেতু এই মিশনের হেড, তাই তিনি তাকে কিভাবে মিশন পরিচালনা করতে হবে সেই বিষয়ে সব পরামর্শ দেন। অভিক সবটা মনোযোগ দিয়ে শোনে। এরপর নিজের টিমের সবাইকে উদ্দেশ্য করে বলে, সবাই নিজের দৃষ্টি সজাগ রাখবে, মনে রাখবে দুষ্কৃতকারীদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। আমাদের কাছে এখন এটা সুবর্ণ সুযোগ, আজ রাতে ওই পাচারকারী চক্রকে যে কোনো মূল্যে ধরতে হবে। সবাই সমস্বরে বলে, ইয়েস স্যার। সীমান্ত এলাকায় পৌঁছে সবাই যে যার নির্দিষ্ট স্থানে অবস্থান নেয়। আরাফাত ও অভিক একই সাথে পাশাপাশি অবস্থান করছে। এখনো তাদের হাতে কিছুটা সময় আছে, তাই দুই বন্ধু কিছু ব্যাপার নিয়ে আলোচনা করতে থাকে। কথায় কথায় আরাফাত বলে, তুই কি ভাবিকে এখনো তার মা বাবার মৃত্যুর আসল সত্যটা জানাসনি? অভিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, না রে, এখনো জমিয়ে উঠতে পারিনি। আমার কেন জানি নিজের কাছে কেমন কনফিউশন অনুভব হয়। সুনীতি এখন অনেকটাই স্বাভাবিক, দুঃখ কাটিয়ে উঠেছে অনেকটাই। এই মুহূর্তে ওকে এসব বলে আবারও দুঃখের দিকে ঠেলে দিতে পারি না। কিন্তু এভাবে লুকিয়ে রাখাও তো ঠিক না। যদি ভাবি কোনোদিন আসল সত্যটা জানতে পারে তাহলে তিনি আরো বেশি কষ্ট পাবেন, এটা ভেবে যে তুই ওনার থেকে সত্যটা লুকিয়েছিস। এটাও ঠিক, আবার ওই মন্টুকেও এখনো খুঁজে পায়নি পুলিশ। জানি না ও কোথায় গা ঢাকা দিয়ে বসে আছে। এবার ঢাকায় গিয়ে আমি ওকে খুঁজে বের করার চেষ্টা করব। ইতোমধ্যেই নিজের চেনা জানা অনেককে লাগিয়ে রেখেছি, গোয়েন্দা বিভাগের লোকরাও মাঠে নেমেছে। কিন্তু জানি না এই শয়তান মন্টু কোন জাহান্নামে লুকিয়ে আছে যে ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ওকে খুঁজে পেলে তুই কি করবি? ওকে উচিত শিক্ষা দেব, সুনীতির মা বাবার মৃত্যুর প্রতিশোধ নেব, তাদেরকে আমি ন্যায় বিচার পাইয়ে দেব। এতে করে তাদের আত্মা শান্তি পাবে আর সুনীতির কষ্টটাও অনেক লাঘব হবে। এজন্য আপাতত আমি সুনীতির থেকে সত্যটা লুকিয়ে রাখছি। যেদিন মন্টুকে খুঁজে পাবো ওকে উচিত শাস্তি দেব, সেদিন ওকে সব সত্য জানাবো। এভাবে তাদের কথাবার্তার সমাপ্তি ঘটে। হঠাৎ করে গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়। সবাই সচেতন হয়ে যায়। পাচারকারী চক্রের লোকেরাও সচেতন হয়ে উঠেছে। তারা সেনাবাহিনীর অবস্থান বুঝতে পেরে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ছে, কিন্তু সেনাবাহিনীও পিছু হচ্ছে না, যার ফলে পাল্টাপাল্টি বেশ ভালোই যুদ্ধ লেগে গেছে। অভিক ও আরাফাতও ঝাঁপিয়ে পড়ে যুদ্ধের ময়দানে। কিছুক্ষণ গোলাগুলি চলে, এরপর হঠাৎ করে বিপরীত দিক থেকে গোলাগুলি থেমে যায়। সেনাবাহিনীর সদস্যরা বুঝতে পারে পাচারকারীরা হয়তো পালিয়ে গেছে। তারা সামনে এগিয়ে যায়। হঠাৎ করে কয়েকজন সেনাবাহিনীর চিৎকার শুনতে পেয়ে সেদিকে এগিয়ে যায় আরাফাত ও অভিক। অভিক হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? আমরা একটা মেয়েকে অজ্ঞান অবস্থায় পেয়েছি স্যার। কোন মেয়ে? অভিক এগিয়ে গিয়ে দেখে একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, তার মুখে ভিন্ন দিক ফেরানো। অভিক মাটিতে বসে পড়ে। মেয়েটির কোনো সাড়া না পেয়ে সে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। মেয়েটার মুখ নিজের দিকে ফেরাতেই উদ্যত হয়। অতঃপর মেয়েটাকে নিজের দিকে ফেরাতেই অভিক চমকে ওঠে। বিস্ফারিত নয়নে মেয়েটির মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, আনিসা,
অভিক ও আরাফাত সেনা ক্যাম্পের একটি কক্ষের বাইরে বসে আছে। ভেতরে চিকিৎসকেরা সেই আগন্তুক মেয়েটির চিকিৎসায় ব্যস্ত। অভিক যেন একটু বেশি চিন্তিত হয়ে উঠেছে মেয়েটিকে নিয়ে। আরাফাত অভিকের উদ্বিগ্নতা লক্ষ্য করছে। সে জানে অভিক কেন এত উদ্বিগ্ন। নিজের প্রথম ভালোবাসার প্রতি সবারই যে একটু বিশেষ অনুভূতি থাকে। আরাফাত অভিকের কাঁধে হাত রাখে। অভিক আরাফাতের দিকে করুণ চোখে তাকায়। আরাফাত বলে, চিন্তা করিস না, ও ঠিক হয়ে যাবে। অভিক উদ্বিগ্ন স্বরে বলে, আমি ভাবতেও পারিনি আরাফাত এতগুলো বছর পর এভাবে ওর সাথে দেখা হয়ে যাবে। আরাফাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হয়তো এটাই নিয়তি ছিল, তাই আজ আবারও তোকে তোর অতীতের সম্মুখীন হতে হলো। এরই মধ্যে ডাক্তার রুম থেকে বেরিয়ে আসে। অভিক তার মুখোমুখি হয়ে বলে, উনি এখন কেমন আছেন? চিন্তার কোনো কারণ নেই মেজর, উনি ঠিক আছেন, ওনার জ্ঞান ফিরেছে। ওনার জ্ঞান ফেরার পর কি উনি কিছু বলেছেন? উনি এখান থেকে চলে যেতে চাচ্ছেন। বেশ উদ্ভট আচরণ করছিলেন, আমি অনেক কষ্টে ওনাকে স্বাভাবিক করেছি। আমি কি এখন ওনার সাথে দেখা করতে পারি ডাক্তার? হ্যাঁ পারেন, তবে একটু খেয়াল রাখবেন যেন উনি বেশি উত্তেজিত না হয়ে ওঠেন। ডাক্তারের কথা শুনে অভিক রুমের ভেতরে প্রবেশ করে। আগন্তুক রমণী তখনও চোখ বন্ধ করে শুয়েছিল। তার মুখে ফুটে উঠেছে আতঙ্কের ছাপ। অভিক রমণীর মুখ পানে তাকিয়ে করুণ স্বরে বলে ওঠে, হানিসা। রমণী পিটপিট করে চোখ মেলে তাকায়। দীর্ঘদিন পর সে চেনা কণ্ঠ। ধীর পায়ে উঠে দাঁড়ায়, গুটি গুটি পায়ে এগিয়ে আসে। অভিকের একদম মুখোমুখি দাঁড়িয়ে আবেগাপ্লুত স্বরে বলে, অভি তুই? অভিক যেন খানিকটা দুর্বল হয়ে পড়ে, ভুলে যায় বর্তমান প্রেক্ষাপট। আনিসাকে আলিঙ্গন করে ফেলে আবেগের বশে। অতঃপর নিজের ভুল বুঝতে পেরে দ্রুত দূরে সরে আসে। আনিসা অভিকের এমন কাণ্ডে অবাক হয়, হালকা হেসে বলে, এতগুলো বছর পর আমায় দেখে নিশ্চয়ই খুব অবাক হচ্ছিস, তাই না? অভিক বলে ওঠে, এতদিন কোথায় ছিলিস তুই? আমি বোধহয় প্রশ্নটা আগে করেছি। তুই জানিস না আনিসা, এতগুলো বছর আমি কোথায় কোথায় তোকে খুঁজেছি, কিন্তু সেই রাতের পর সেই যে তুই হারিয়ে গেলি, এরপর আর তোর খোঁজ কেউ দিতে পারেনি। আনিসা চোখ মুখের ভাবভঙ্গি হঠাৎ করেই পাল্টে যায়। সে খানিক মশকরা স্বরে বলে, যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে স্বেচ্ছায় আড়ালে লুকিয়ে থাকে তাকে তো খুঁজে পাওয়া সম্ভব না, যদি না সে নিজে থেকে ধরা দেয়। তোর হেয়ালি করার স্বভাব গেল না। আনিসা হঠাৎ করে বলে ওঠে, আমার একটা সাহায্য করতে পারবি অভি? কি সাহায্য? এখন আমায় কোনো প্রশ্ন করিস না প্লিজ। সঠিক সময় হলে আমি নিজেই তোকে সবটা জানাবো। আপাতত শুধু আমায় কটা দিন একটা নিরাপদ আশ্রয় দে। নিরাপদ আশ্রয়? হ্যাঁ, কেন পারবি না? তুই তো সেনাবাহিনীতে আছিস এখন, তোর জন্য এটা করা নিশ্চয়ই কোনো কঠিন কাজ নয়। আরাফাত অবাক চোখে আনিসার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, অতঃপর বলে, তুই যখন ভরসা করে আমার কাছে নিরাপদ আশ্রয় চেয়েছিস তখন আমি নিশ্চয়ই তোকে আশ্রয় দেব। তবে মনে রাখিস, আপাতত আমি তোকে কোনো প্রশ্ন না করলেও তোকে যখন আমি প্রশ্ন করব তখন তোকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। তোর থেকে অনেক কিছু জানার আছে আমার। আনিসা হালকা হেসে বলে, আচ্ছা বেশ, সঠিক সময় আসলে আমি অবশ্যই তোকে সবটা বলবো, কিন্তু তার জন্য আমার সময় দিতে হবে। আনিসার সাথে কথা বলে রুমের বাইরে আসে অভিক। আরাফাত অভিকের জন্যই অপেক্ষা করছিল। অভিক বাইরে আসতে সে অভিকে জিজ্ঞেস করে, কি বলল ও? কোথায় ছিল এতদিন? আমরা তো ওকে সবখানে খুঁজেছি, কিন্তু ও আমার কোনো প্রশ্নের উত্তর দেয়নি, শুধু আমার কাছে নিরাপদ আশ্রয় চেয়েছে। আমি ভাবছি ওকে আমাদের কোয়ার্টারে নিয়ে গিয়ে রাখবো। আরাফাত রেগে গিয়ে বলে, তুই কি পাগল নাকি অভিক? আরে এভাবে কিভাবে? আনিসা এতদিন কোথায় ছিল, কিভাবে ছিল সেটা কেউ আমরা জানি না। ওকে উদ্ধার করা হয়েছে এমন একটি স্থান থেকে যা ছিল অপরাধীদের আস্তানা। এত সব কিছুর পর আমরা কিভাবে ওকে বিশ্বাস করতে পারি? আর তার থেকে বড় কথা, তুই কোন আক্কেলে ওকে তোর কোয়ার্টারে নিয়ে গিয়ে রাখতে চাইছিস? একবারও ভাবলি না সুনীতি ভাবি ওকে দেখে কিরকম রিয়াক্ট করতে পারে? নীতি যথেষ্ট বুঝতার, ওকে সবটা বুঝিয়ে বললেই ও বুঝবে। কিন্তু কোনো কিন্তু নয় আরাফাত, আনিসাকে দেখে আমি যতটা যা বুঝেছি ও একদম ভালো নেই। আগের সেই রূপবতী হাসি খুশি আনিসা একদম বদলে গেছে। ওর চেহারা একদম ফ্যাকাশে হয়ে গেছে, পুরো শরীরে কালশিটে দাগ, চেহারা বিষাদের ছাপ। এত সব কিছু ভালো কিছু ইঙ্গিত দিচ্ছে না। আমার মনে হচ্ছে এতগুলো বছর আনিসা ভালো ছিল না, ওর সাথে নিশ্চয়ই অনেক খারাপ কিছু হয়েছে। আরাফাত বলে,
কিন্তু অভিক, ওকে তুই যে কোয়ার্টারে নিয়ে যেতে চাইছিস, তো সুনিধি ভাবিকে কি বলবি? বলবো যে ও আনিসা তোর আর আমার স্কুল এবং কলেজের ফ্রেন্ড। ও এখন বিপদে পড়েছে, তাই সাহায্যের জন্য আমাদের কাছে আশ্রয় নিয়েছে। আর এটাই তো সত্যি। তোর মনে নেই, সেই ক্লাস 1 থেকে কলেজ পর্যন্ত আমরা 3জন বেস্ট ফ্রেন্ড ছিলাম। আজ ওর বিপদে কি আমাদের সাহায্য করা উচিত নয়? আমি কিচ্ছু ভুলিনি অভিক, কিছু ভুলিনি জন্য এটাও মনে রেখেছি যে আনিসা কেবল আমাদের বান্ধবী ছিল না, তোর বয়ঃসন্ধিকালের প্রথম প্রেম ছিল। যবে থেকে তুই ভালোবাসা কি সেটা উপলব্ধি করেছিস, তবে থেকে ওকে একতরফাভাবে ভালোবেসেছিস। আর তারপর ব্যাস আরাফাত, আর কিছু বলিস না প্লিজ। বিশেষ করে নীতি যেন এসব কিছু না জানে। আমি অতীত নিয়ে আর ঘাঁটাঘাঁটি করতে চাই না। অতীতের সাথে বর্তমানের তুলনা চলে না। এখন আনিসা আমার কাছে শুধুই আমার ভালো বন্ধু, যার আমার সাহায্যের প্রয়োজন। আরাফাত আর কিছু বলে না। সুনীতির সময় কাটছে মারাত্মক দুশ্চিন্তায়। অভিক মিশনে যাওয়ার পর প্রায় 12 ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু তার কোনো খোঁজ নেই। সুনীতি বারবার আল্লাহর কাছে অভিকের জন্য প্রার্থনা করছিল। এত সব উদ্বিগ্নতার মাঝে হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। সুনীতির মনের আশার আলো জ্বলল। সে এক প্রকার ছুটে গিয়ে দরজা খুলল। দরজা খুলতেই অভিককে দেখতে পেয়ে 7-5 না ভেবে তাকে শক্ত করে আলিঙ্গন করে। ক্রন্দনরত স্বরে বলে, জানো আমি তোমার জন্য কতটা চিন্তা করছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানি যে তুমি একদম সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছো। সুনীতির কথাটা বলে চোখ মেলে তাকায়। হঠাৎই তার নজরে যায় অভিকের পাশে দাঁড়িয়ে থাকা আগন্তুক রমণীর দিকে। আগন্তুক রমণীও তার দিকে অবাক নয়নে তাকিয়ে। অভিক সুনীতির দৃষ্টি লক্ষ্য করে বলে, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। ও হলো আনিসা, আমার আর আরাফাতের স্কুল এবং কলেজ লাইফের ফ্রেন্ড। আর আনিসা, ও হলো সুনীতি, যদিও ওকে আমি নীতি বলে ডাকি। ও আমার স্ত্রী। আনিসা খানিক চমকে উঠে বলে, তুই বিয়ে করে ফেলেছিস অভি? ইস, আমার দাওয়াতটা মিস হয়ে গেল। অভিক সুনীতির উদ্দেশ্যে বলল, আনিসা আসলে বিপদে পড়েছে, তাই ও কিছুদিন এখানে আমাদের সাথে থাকবে। তোমার কোনো আপত্তি নেই তো? সুনীতি এক পলক আনিসার দিকে তাকায়। মেয়েটার চেহারা অনেকটা ফ্যাকাশে এবং দেহের অনেক স্থানে কালশিটে দাগ। এত সব কিছু তার সৌন্দর্য ফিকে করতে পারেনি। দেখে অনুমান করা যাচ্ছে মেয়েটা অসম্ভব সুন্দরী ছিল এক সময়। সুনীতির মায়া হলো খানিক, তাই সে বলল, আমার কোনো অসুবিধা নেই, তুমি ওকে ভেতরে নিয়ে এসো। আনিসা ঘরের ভেতরে প্রবেশ করতে গিয়ে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। এমন সময় অভিক তাকে ধরে ফেলে। এই দৃশ্যটা দেখে সুনীতির একদম ভালো লাগে না। অভিক শক্ত করে আনিসার হাত ধরে বলে, সাবধানে চলবি তো নাকি? এখনো নিজের দায়িত্ব নিতে শিখলি না? আনিসা ব্যথিত স্বরে বলে, দায়িত্ব নেয়ার মতো, সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না যে, তাই নিজে যতটা পেরেছি যত্ন নিয়েছি। বেঁচে যে আছি এটাই তো অনেক। আনিসার এমন হেয়ালিপূর্ণ কথার মানে বুঝলো না অভিক। সুনীতি হালকা কেশে বলল, আপনি ভেতরে আসুন আপু, আমি আপনার জন্য গেস্ট রুমটা পরিষ্কার করে দিচ্ছি, কিছুটা সময় দিন। অভিক সুনীতিকে লক্ষ্য করে আনিসার থেকে দূরে সরে আসে। আনিসা হালকা হেসে বলে, আমাকে নিয়ে তোমার এত ব্যতিব্যস্ত হতে হবে না নীতি। তোমাকে নীতিই বলি কেমন? আমার থেকে তুমি বয়সে ছোটই হবে। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি একটু সোফায় বসে বিশ্রাম নিন, আমি গেস্ট রুমটা গুছিয়ে আসছি। আর হ্যাঁ অভিক, আমি সকালে স্যুপ তৈরি করেছিলাম, তুমি একটু কষ্ট করে নিয়ে খেয়ে নাও, আর ওনাকেও দিও। বলেই সুনীতি গেস্ট রুমের দিকে পা বাড়ায়। আনিসা সোফায় বসে পড়ে। অভিক রান্নাঘর থেকে গিয়ে স্যুপ নিয়ে এসে আনিসার দিকে একটা স্যুপের বাটি বাড়িয়ে দিয়ে বলে, এটা খেয়ে নে। আনিসা স্যুপটা নিয়ে খেতে থাকে। অভিক নিজেও খেতে থাকে অন্য একটা বাটিতে। আনিসা স্যুপ খেতে খেতে বলে, ভারী লক্ষ্মীমন্ত বউ পেয়েছিস রে। মেয়েটাকে বেশ ভালো লেগেছে আমার। তোর জন্য এমন কারোর প্রয়োজন ছিল? অভিকের বুকে কেমন জানি চিনচিনে ব্যথা অনুভব হলো। সে সামান্য হেসে বলল, তোর খবর বল, এখনো কি একা আছিস নাকি বিয়ে শাদিও হয়েছে? অভিকের প্রশ্ন শুনে আনিসা থমকে যায়। খাওয়া থামিয়ে এক দৃষ্টে তাকিয়ে থাকে নিচের দিকে। তার চোখ মুখ হঠাৎ করে দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। অভিক আনিসার এমন মুখভঙ্গি দেখে হকচকিয়ে যায়। আনিসার কাছাকাছি এসে তার হাত ধরে বলে, তুই ঠিক আছিস তো? আনিসা জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে, হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তোর কাছে একটা অনুরোধ।
দয়া করে আমি নিজে থেকে কিছু না বলার আগে আমার কাছ থেকে কিচ্ছু জানতে চাস না? অভিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে। বেশ, তুই যা চাস তাই হবে। তুই নিজে থেকে না বললে আমি আর তোর কাছে কিছু জানতে চাইবো না। তুই প্লিজ হাইপার হয়ে যাস না। সুনীতি ঘরদোর গুছিয়ে এসে অভিক এবং আনিসাকে এতটা কাছাকাছি দেখে ভরকে যায়। তার বুকের মাঝে সূক্ষ্ম ব্যথা অনুভূত হয়। কেন জানি এই আগন্তুক রমণীর আগমন তাকে শান্তি দিচ্ছে না। সুনীতি নিজের কষ্ট লুকিয়ে মুখে মুখে হাসি নিয়ে সামনে এগিয়ে এসে বলে, আপনার জন্য গেস্ট রুমটা আমি গুছিয়ে দিয়েছি আপু। আপনি এখন চাইলে ওখানে গিয়ে থাকতে পারেন। সুনীতির গলার স্বর শুনে অভিক উঠে দাঁড়ায়। সুনীতির দিকে তাকিয়ে বলে, আনিসা একটু দুর্বল, তুমি কাইন্ডলি ওকে একটু ধরে ধরে নিয়ে যাও। ঠিক আছে। বলে সুনীতি এগিয়ে আসে। আনিসা হালকা হেসে বলে, এইটুকুনি একটা মেয়ে কিভাবে সামলাবে আমায় বলতো অভি? তোর না আজও কোনো বুদ্ধি হলো না। সারাটা রাস্তা তো তুই আমায় ধরে নিয়ে এলি, গেস্ট রুম পর্যন্ত না হয় তুই নিয়ে চল। কি বলো নীতি? অভি আমায় গেস্ট রুম পর্যন্ত ধরে নিয়ে গেলে তোমার কোনো আপত্তি নেই তো? আনিসার এহেন কথা একদম ভালো লাগে না সুনীতির। তবুও সে ভদ্রতার খাতিরে বলে, না আপু, আপত্তি থাকবে কেন? তবে আমিও কিন্তু আপনাকে নিয়ে যেতে পারি। এতটুকু শক্তি আমার শরীরে আছেই। অভিক বলে ওঠে, না থাক, আনিসা ঠিকই বলেছে, তুমি ওকে সামলাতে পারবে না। তার থেকে বরং আমি ওকে নিয়ে যাই। বলে সে আনিসাকে ধরে সোফা থেকে টেনে তোলে এবং আস্তে আস্তে তাকে ধরে গেস্ট রুমের দিকে নিয়ে যেতে থাকে। সুনীতি ধৈর্যের সীমা পেরিয়ে যেতে থাকে। সে হনহন করে নিজের রুমের দিকে এগোয়। আনিসাকে ধরে ধরে গেস্ট রুমে নিয়ে এসে তাকে আলতো করে শুইয়ে দেয় অভিক। অতঃপর বলে, তুই এখন এখানে শান্তিতে বিশ্রাম নে, একদম ভয় পাবি না, এখানে তুই একদম নিরাপদ। বলে অভিক চলে যেতে নেয়। এমন সময় আনিসা অভিকের হাতটা টেনে ধরে বলে, প্লিজ আমার পাশে একটু বসে থাক না অভি। তুই চলে গেলে আমার ভীষণ একাকিত্ব বোধ হবে। অভিক আলতো করে নিজের হাত সরিয়ে নিয়ে বলে, তোর বিশ্রামের প্রয়োজন আনিসা, তাই একটু ঘুমানোর চেষ্টা কর। আনিসা কাতর স্বরে বলে, আমার চোখে ঘুম আসবে না রে অভি। জানিস কতগুলো দিন আমি ঠিকমতো ঘুমাইনি। এখন পরিস্থিতি এমন যে আমি ঘুমোতেই ভুলে গিয়েছি। তোর শরীর খুব একটা ভালো না, ঘুমানোর চেষ্টা কর। আচ্ছা চেষ্টা করছি, কিন্তু তুই আমার ছেড়ে কোথাও যাস না প্লিজ। অন্তত আমি না ঘুমানো পর্যন্ত আমার পাশে বসে থাক। অভিক আনিসার এই অনুরোধটা আর ফেলতে পারে না। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে। অতঃপর কিছু সময় অতিবাহিত হয়। আনিসা ছটফট করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। অভিক উঠে বসে। আনিসা গায়ে চাদর জড়িয়ে দিয়ে রুমের বাইরে এসে দরজাটা বাইরে থেকে লক করে নিজের রুমের দিকে অগ্রসর হয়। নিজের রুমে প্রবেশ করে অভিক দেখতে পায় সুনীতি ওপাশ ফিরে শুয়ে আছে। সুনীতির দিকে তাকিয়ে হালকা হাসে অভিক। অতঃপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে কাপড় চোপড় বদলে সুনীতির পাশে শুয়ে পড়ে। সুনীতি তখনও অন্যদিকে ফিরেছিল। অভিক সুনীতির পাশে শুয়ে শক্ত করে তাকে জড়িয়ে ধরে সুনীতিকে নিজের কাছে টেনে নেয়। তার মুখটা নিজের দিকে ফিরিয়ে দেখে সুনীতি তখনও চোখ বন্ধ করেছিল। অভিক সুনীতির কপালে আলতো করে চুমু খেয়ে বলে, আমার উপর রাগ করে আছো নীতি? সুনীতি কোনো জবাব দেয় না। অভিক সুনীতির এমন মনতা দেখে বলে, আনিসা আমার স্কুল এবং কলেজ লাইফের অনেক ভালো বন্ধু ছিল। ওর এই অসহায় অবস্থা দেখি আমি ওকে এখানে নিয়ে এসেছি। আমি ভেবেছি তুমি ব্যাপারটা বুঝবে। আচ্ছা, ওর উপস্থিতি কি তোমায় কষ্ট দিচ্ছে নীতি? যদি এমন হয় তো বলো, আমি ওকে এখান থেকে অন্য কোথাও নিয়ে রাখার ব্যবস্থা করব। সুনীতি এবার চোখ মেলে তাকিয়ে বলে, আমি তো একবারও তোমাকে বলিনি যে ওনার উপস্থিতিতে আমার সমস্যা হচ্ছে। তুমি নিজে নিজেই সবটা ভেবে নিচ্ছ। তাহলে তুমি আমার উপর অভিমান করে আছো কেন? কেন? আমার কি অধিকার নেই তোমার উপর অভিমান করার? এই যে তুমি হুটহাট করে মিশনে চলে যাও, জানো আমার কতটা চিন্তা হয় তোমার জন্য? এটাই তো আমার কাজ নীতি। জানি তো, এই জন্যই তো রাগ করে থাকতে পারি না। আমি বুঝতে পারি তোমার ব্যাপারটা, কিন্তু তুমি আমাকে বোঝার চেষ্টা করো না। হঠাৎ এমনটা কেন মনে হলো? দেখো, আনিশাপুর এখানে থাকা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমার কি আমাকে এতটা দুর্বল মনে হয় যে আমি ওনাকে ওনার রুমে পৌঁছে দিতে পারতাম না? উফ, তুমি আবার এই ব্যাপারটা নিয়ে পড়লে কেন? কেন পড়লাম সেটা তুমি বুঝবে না অভিক। আমার জায়গায় থাকলে বুঝতে। আসলে তোমরা সব ছেলেরাই এমন। আমার এ নিয়ে আর কিছু বলার নেই।
অভিক সুনীতিকে নিজের কাছে টেনে নিয়ে তার ঘাড়ে চুমু দিয়ে বলে। এসব বাদ দাও, আজকের আবহাওয়াটা বেশ সুন্দর তো, চলো। অভিকের এমন কথায় সুনীতি লজ্জায় তার বুকে মুখ লুকায়। অভিক সুনীতির মুখ তুলে তার দিকে মোহিত দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার উপর ভরসা রাখতে পারো, তুমি ছাড়া আর কাউকে আমি এই নজরে দেখব না। অভিকের কথায় শীতল স্রোত বয়ে যায় সুনীতির শরীর দিয়ে। সুনীতির ঘুম ভাঙলে সে নিজেকে অভিকের বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা অবস্থায় আবিষ্কার করে। গতকাল রাতের কথা ভেবে লজ্জা এবং সুখের অপূর্ব অনুভূতি অনুভব হয়। সে মোহিত নয়নে অভিকের দিকে তাকায়। এই লোকটা শুধুই তার, ভাবতেই মনে আনন্দ অনুভূত হয়। সুনীতি অভিকের মুখে হাত বোলাতে থাকে। হঠাৎ করে এমন মুহূর্তে তার কানে বেশ খানিকটা শব্দ আসতে থাকে। সুনীতি উঠে বসে, ওড়নাটা গায়ে জড়িয়ে এদিক ওদিক তাকিয়ে বলে, কোথা থেকে শব্দ আসছে? বলে সে উঠে দাঁড়ায়। অভিকের ঘুমও ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে সুনীতিকে বলে, কি হয়েছে? কোথা থেকে আসছে যেন একটা দরজা ধাক্কানোর শব্দ আসছে। সুনীতির কথা শুনে অভিকের হুঁশ ফিরে। তার মনে পড়ে যায় গতকাল রাতে সে আনিসার ঘরে দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল। সে দ্রুত উঠে বসে শার্টের বোতাম লাগাতে থাকে, অতঃপর ছুট লাগায় গেস্ট রুমের দিকে। সুনীতিও যায় তার পেছন পেছন। অভিক গেস্ট রুমের সামনে এসে বুঝতে পারে এই রুম থেকে দরজা ধাক্কানোর শব্দ আসছিল। সে আর দেরি না করে দ্রুত দরজার সিটকেনি খুলে দেয়। সাথে সাথে আনিসা তার বুকে ঝাঁপিয়ে পড়ে। আনিসার এই অবস্থা দেখে অভিক ভড়কে যায়। তাকে একদম উৎশান্তের মতো লাগছিল। সুনীতি দূর থেকে এই দৃশ্য দেখে আবারও কষ্ট পায়। কাছে আসার সাহস না দেখিয়ে সে সেখানেই দাঁড়িয়ে থাকে। অভিক আনিসার উদ্দেশ্যে বলে, কি হয়েছে তোর আনিসা? এমন করছিস কেন? তুই শান্ত হ প্লিজ। আনিসা কাঁদতে কাঁদতে বলতে থাকে, ওরা ওরা আমায় মেরে ফেলবে অভি, তুই তুই দয়া করে ওদের হাত থেকে বাঁচা আমায়। কারা মারবে তোকে? অভিক বুঝতে পারে না আনিসা ঠিক কাদের কথা বলছে। সে অসহায় চোখে তাকিয়ে থাকে। হঠাৎ করে আনিসার জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অভিক ভয়ে তাকে ডাকতে থাকে, হ্যাঁ আনিসা, কি হয়েছে তোর? চোখ খোল, দেখ আমি আছি এখানে, তোর কোনো ক্ষতি হতে দেব না আমি। সুনীতির হৃদয়ে এই দৃশ্য যেন তীরের মতো হয়েছিল। তার চোখে ছলছল করছিল জল। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিজের ঘরের দিকে রওনা দেয়। ঘরে ঢুকে দরজা বন্ধ করে কাঁদতে থাকে। নিজের মা বাবার ছবি হাতে নিয়ে বলে, তোমরা তো আমার কাছে নেই মা বাবা, এখন তো আমার শুধু ওই একজনই আছে। তাকেও কি ভাগ্য আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে? এমন হলে যে আমি আর বাঁচব না, একদম নিঃশেষ হয়ে যাব। এসব ভেবেই তার কান্নার গতি বাড়ে। ঘর পোড়া গরু হয়ে যেন সে সিঁদুরে মেঘ দেখছে। অভিকের সাথে তার সুখের সংসারে কি তবে কারো দৃষ্টি লাগলো? ও এখন কেমন আছে ডাক্তার? অভিকের এহেন প্রশ্নের উত্তরে ডাক্তার বলে, চিন্তার কিছু নেই, উনি ভালো আছেন। আমার যতদূর মনে হলো উনি কোনো মেন্টাল ডামার থেকে এমন করছেন। আপনার উচিত ওনাকে কোনো ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া। বলে তিনি বের হয়ে যান। আরাফাত অভিকের কাঁধে হাত রাখে। অভিক অসহায় কণ্ঠে বলে, আমি বুঝতে পারছি না কি করা উচিত। আনিসার এই অবস্থা দেখে আমি শান্তি পাচ্ছি না। আরাফাত দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি খুব ভালো একজন সাইকিয়াট্রিস্টকে চিনি। ওনার চেম্বার যদিও বা ঢাকায়, তবে উনি সপ্তাহে একদিন সিলেটে আসেন। আমি ওনার সাথে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করার চেষ্টা করব। অনেক বড় চিন্তা থেকে রক্ষা করলি রে। আরাফাত এদিক ওদিক তাকিয়ে বলে, আচ্ছা, সুনীতি ভাবি কোথায় রে? এখানে এসেছি থেকে তো ওনাকে দেখছি না। এতক্ষণে অভিকের হুঁশ ফেরে। সে এদিক ওদিক তাকিয়ে বলে, তাই তো, নীতি কোথায়? আরাফাত অভিককে বলে, তুই এখানে থাক, আমি দেখছি ভাবি কোথায়। বলে আরাফাত বেরিয়ে পড়ে। সারা বাড়ি খুঁজে সুনীতিকে না পেয়ে সে চিন্তায় পড়ে। অনেক খোঁজার পর অবশেষে ছাদে উঠে সুনীতিকে দেখতে পায়। তাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ভাবি আপনি এখানে কি করছেন? হঠাৎ করে আরাফাতের কণ্ঠ শুনে সুনীতি হকচকিয়ে যায়। পেছন ফিরে আরাফাতকে দেখে নিজের চোখে জল মুছে বলেন, এমনি ভালো লাগছিল না, তাই ছাদে চলে এসেছিলাম। আরাফাত সুনীতির চোখে জল লক্ষ্য করে বলে, আপনি কি কাঁদছিলেন ভাবি? না, মনে হয় চোখে কিছু পড়েছে। আপনি নিজের দুঃখ লুকানোর বৃথা চেষ্টা করবেন না। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। এজন্য আমি আরাফাতকে বলেছিলাম আনিসাকে এখানে না আনার জন্য। সুনীতি অনুনয় করে বলে,
আপনি প্লিজ আপনার বন্ধুকে এ নিয়ে কিছু বলবেন না। এমনিই ও অনেক চিন্তার মধ্যে আছে। আমি চাই না এসব নিয়ে ভেবে ও আরও চিন্তা করুক। অভিক ঠিকই বলেছিল, আপনি সত্যি অনেক বুঝদার। সুনীতি হালকা হাসে। আরাফাত বলে, আপনার দুশ্চিন্তা করবেন না। অভিককে আমি যতটা চিনি, এটা হলফ করে বলতে পারি যে অন্তত ও আপনাকে ঠকাবে না। সুনীতির হঠাৎ কি মনে হলো সে জানে না। সে আরাফাতকে বলে উঠল, আচ্ছা ভাইয়া, আপনি আমাকে নিজের বোন মনে করে আমার একটা প্রশ্নের উত্তর দেবেন প্লিজ। হ্যাঁ ভাবি, বলুন। অভিকের সাথে কি আনিশা আপুর শুধুই বন্ধুত্বের সম্পর্ক ছিল, নাকি আরও কিছু? দয়া করে সত্যটাই বলবেন, আমার থেকে কিছু লুকানোর প্রয়োজন নেই। আরাফাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আসলে সত্যিটা হচ্ছে, আমি অভিক ও আনিসা আমরা তিনজন স্কুল জীবন থেকে একে অপরকে চিনি। আমরা ঢাকার একটা ইংলিশ মিডিয়াম স্কুলে একসাথে একই ক্লাসে ভর্তি হই। সেখান থেকে আমাদের বন্ধুত্বের সূচনা। এর মধ্যে আনিসার বাবা ছিল একজন পুলিশ অফিসার। আমরা নিজেদের বন্ধুত্বের জন্য গোটা স্কুলে পরিচিত ছিলাম। সকলে আমাদের AAA গ্যাং বলে জানতো। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু যখন আমরা সালমা গ্রেডে ছিলাম তখন সবকিছু চেঞ্জ হয়ে যায়। আমি খেয়াল করি অভিক আনিসার একটু বেশি কেয়ার করছে। তখন আমি বুঝতে পারি অভিকের মনে আনিসার জন্য ফিলিংস তৈরি হচ্ছে। আমার সন্দেহটাই ঠিক ছিল। একদিন অভিক নিজে থেকে আমাকে এটা বলে, কিন্তু ও আনিসাকে এটা বলার সাহস করে উঠতে পারিনি। ওর মনে ভয় ছিল যে সত্যটা জানার পর হয়তো আনিসা যদি ওকে রিজেক্ট করে তাহলে আমাদের বন্ধুত্বটা ভেঙে যাবে। এভাবে আমাদের স্কুল জীবন শেষ হয়। এরপর আমরা তিনজনে একই কলেজে ভর্তি হই। কলেজ লাইফে অন্য একটা ছেলে আনিসাকে ভীষণ বিরক্ত করত। একটা বললে ভুল হবে, আনিসা ছিল অপূর্ব সুন্দরী, তাই বেশ ভয়ানক ছেলেই তাই বেশ অনেক ছেলেই নিত্যদিন তাকে প্রপোজ করত। কিন্তু তার মধ্যে একটা ছেলে ছিল নাছোড়বান্দা। সে আবার আমাদের সিনিয়র ছিল, ঢাকা ভার্সিটিতে পড়তো, এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ছেলে ছিল। আমরা ধীরে ধীরে লক্ষ্য করি আনিসার ওই ছেলেটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। ছেলেটার নাম ছিল শিহাব। অভিক এটা মেনে নিতে পারিনি যে আনিসা অন্য কারোর প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। তাই সে একদিন হুট করে আনিসাকে প্রপোজ করে বসে। কিন্তু আনিসা ভেবেছিল অভিক মজা করছে, তাই ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি। এরপর এমন কিছু হলো যা... কি হয়েছিল এরপর? কৌতূহল নিয়ে জানতে চায় সুনীতি। আরাফাত বলে, এরপর অভিক যে আনিসাকে ভালোবাসে এটা বোঝানোর জন্য সুইসাইড অ্যাটেম্প্ট করার জন্য নদীতে ঝাঁপ দিতে গিয়েছিল। আমি তখন অনেক কষ্টে ওকে আটকাই। সেদিন আমরা এমন এক দৃশ্য দেখি যা... কি দৃশ্য? নদীর পাড়ে আনিসা আর ওই শিহাব ছেলেটা ঘনিষ্ঠ অবস্থায়। সুনীতি নিশ্চুপ হয়ে যায়। আরাফাত বলে, এটা দেখে অভিক আরো ভেঙে পড়ে। আমি অনেক কষ্টে ওকে সামলাই। ও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরে, কিন্তু আর কোনো মেয়ের দিকে তাকাইনি। আর সেই দিনের পর থেকে আনিসাও হুট করে উধাও হয়ে যায়। এতগুলো বছর আমরা ওর কোনো খোঁজ পাইনি। গতকাল প্রায় 8-9 বছর পর আমরা ওর দেখা পাই। তাহলে এতদিন উনি কোথায় ছিলেন? সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। হেই মিস, কে আপনি? অভিক আজ আরাফাতের পরামর্শ অনুযায়ী আনিসাকে নিয়ে একজন সাইকিয়াট্রিস্টের কাছে এসেছে তাকে দেখানোর জন্য। বর্তমানে তারা অপেক্ষা করছে কখন সাইকিয়াট্রিস্ট হাসপাতালে এসে পৌঁছাবেন। দুজনেই তার কেবিনের বাইরে বসে অপেক্ষা করছে। কিছু সময় পর ডাক্তার চলে আসেন। ডাক্তারকে আসতে দেখে অভিক দাঁড়িয়ে পড়ে, সামান্য হেসে বলে, আপনি ডাক্তার রহমান? ডক্টর রহমানও প্রাণোচ্ছল হেসে জবাব দেয়, জি, আপনি নিশ্চয়ই মেজর অভিক, রাইট? হুম। আরাফাত আমাকে বলেছিল আপনার কথা। আপনার পেশেন্ট কোথায়? অভিক আনিসাকে সামনে এনে তার দিকে ইশারা করে বলে, ও হলো আনিসা, ওকেই আপনার কাছে দেখানোর জন্য এনেছি। ঠিক আছে, আপনি ওনাকে ভেতরে পাঠিয়ে দিন। আমার একা ওনার সাথে কথা বলে ওনার মানসিক অবস্থাটা বুঝতে হবে। তারপর আমি বলতে পারবো ওনার কি ধরনের ট্রিটমেন্ট বা থেরাপি প্রয়োজন। বলেই ডক্টর রহমান নিজের কেবিনে প্রবেশ করেন। অভিক আনিসাকে উদ্দেশ্য করে বলে, তো এখানে দাঁড়িয়ে রইলি কেন? যাও ওনার পেছন পেছন। আনিসা খানিক ভীতু স্বরে বলল, তুইও আয় না আমার সাথে। আমার একা যেতে ভীষণ ভয় করছে। অভিক খানিক বিরক্ত হয়ে বলল, এত ভয় পাওয়ার কিছু নেই, আমি এখানেই আছি। তুই ডাক্তার রহমানকে বিশ্বাস করতে পারিস। উনি অনেক নামকরা একজন সাইকিয়াট্রিস্ট। তোর যা সমস্যা হচ্ছে নির্দ্বিধায় বলবি ওনাকে।
অভিক এত করে বলার ফলে আনিসা কিছুটা সাহস পেল। ধীর পায়ে ডাক্তার রহমানের কেবিনে প্রবেশ করলো। অভিক বাইরে ঠায় দাঁড়িয়ে রইল। আনিসাকে কেবিনে প্রবেশ করতে দেখে ডাক্তার রহমান নম্র সুরে বললেন, হ্যাভ এ সিট। আনিসা গুটি গুটি পায়ে এগিয়ে সে চুপচাপ বসে পড়ে। ডাক্তার রহমান জিজ্ঞেস করেন, আপনার নাম? আনিসা আঞ্জুম, বয়স? 29। ও, তো বলুন আপনার কি সমস্যা? আনিসা চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, আপনি জীবনে কখনো কোনো ভুল করেছেন ডক্টর সাহেব, যার জন্য আপনাকে এখনো অবধি পস্তাতে হচ্ছে? ডাক্তার রহমান সকলের মানুষের জীবনই ভুলভ্রান্তি রয়েছে, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। আমার জীবনে এমন অনেক ভুল আছে যা নিয়ে আমার আফসোস করতে হয়। আনিসা কাঁদো কাঁদো সুরে বলল, জানেন ডাক্তার সাহেব, আমার ভুল আমায় শান্তি দেয় না, এক মুহূর্তের জন্যেও না। প্রতি মুহূর্তে তড়পায় আমায়। যখনই সেই ভয়ানক স্মৃতিগুলো মনে পড়ে, আমি আমার ইচ্ছে করে নিজেকে শেষ করে দিই তখন। ডাক্তার রহমান শান্ত ও বিনম্র স্বরে বলে, কাম ডাউন, এত হাইপার হবেন না, ঠান্ডা মাথায় কথা বলুন। আমি বুঝতে পারছি আপনার অতীতে আপনার সাথে এমন কিছু ইনসিডেন্টস ঘটেছে যা আপনাকে ট্রমাটাইজ করে রেখেছে। তবে আপনাকে এই ট্রমাকে ওভারকাম করতে হবে। দু চোখ বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নিন। তিক্ত স্মৃতিকে দূরে ঠেলে নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলো মনে করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনি অনেকটা শান্তি পাবেন। আনিসা ডাক্তার রহমানের কথা মতোই কাজ করে। চোখ বন্ধ করে ভালো স্মৃতিগুলো মনে করে, যে স্মৃতির সবটা ঘিরে ছিল অভিক। ডাক্তার রহমান আনিসাকে জিজ্ঞেস করে, আপনি চোখ বন্ধ করে কি দেখতে পাচ্ছেন? ডাক্তার রহমানের প্রশ্নের জবাবে আনিসা বলে, অবি। ডাক্তার রহমানের যা বোঝা হয়ে যায়। তিনি আনিসার উদ্দেশ্যে বলেন, আপনি এখন বাইরে যান এবং আপনার বন্ধু মেজর অভিককে ভেতরে আসতে বলুন। আনিসা মাথা নাড়িয়ে বিদায় নেয়। আনিসা চলে যাবার কিছু সময় পর অভিক ডাক্তার রহমানের কেবিনে প্রবেশ করে। ডাক্তার রহমানের সামনে বসে সে জিজ্ঞেস করে, কি বুঝলেন ডাক্তার? ওনার অতীতে বোধহয় খুব খারাপ কিছু হয়েছিল যা ওনাকে ট্রমাটাইজ করে দিয়েছে। ওকে এই ট্রমা থেকে বের করার কি কোনো উপায় নেই? উপায় আছে। কি উপায়? উপায়টা হলেন আপনি। আমি? হ্যাঁ, আপনি। আপনাকে ঘিরে ওনার অনেক সুন্দর স্মৃতি রয়েছে, যে এই স্মৃতিগুলো ওনার ভালো থাকার কারণ। হয়তো ওনার অন্ধকারময় অতীতকে কাটানোর জন্য ওনার আপনার সঙ্গের প্রয়োজন। আপনি ঠিক কি বলতে চাইছেন? আপনি একটা কাজ করুন মেজর অভিক, যতটা পারেন মিস আনিসের সাথে সময় কাটান। আপনার সাথে থাকলে হয়তো উনি ওনার ট্রমা অনেকটা কাটিয়ে উঠবেন। মোদ্দা কথা, ওনার আপনার কোম্পানির প্রয়োজন। জি, বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। সুনীতি অস্থির হয়ে সারা ঘরময় পায়চারি করে চলেছে। ঘড়ির কাঁটা এই সময় বর্তমানে বিকেল 4টা। অভিকরা 12টার সময় বের হয়েছে। এতক্ষণে তো ওদের চলে আসার কথা। সুনীতির ভাবনার মাঝেই কলিং বেল বেজে ওঠে। সুনীতি এক প্রকার দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খুলতেই সে দেখতে পায় অভিক ও আনিসা একসাথে দাঁড়িয়ে। সুনীতি ভালো করে খেয়াল করে দেখে আনিসার সাথে অনেকগুলো শপিং ব্যাগ, সাথে খাবারের প্যাকেটও আছে। অভিক সুনীতিকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে খানিক বিরক্তির সুরে বলে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমাদের ভেতরে তো প্রবেশ করতে দাও। সুনীতি দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। আনিসার সবগুলো শপিং ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করে। অতঃপর কয়েকটা ব্যাগ সুনীতির দিকে বাড়িয়ে দিয়ে বলে, এগুলো নাও নীতি। কি আছে এখানে? আমি তোমার জন্য কিছু সালোয়ার কামিজ আর শাড়ি পছন্দ করে এনেছি। আপনারা কি শপিং মলে গিয়েছিলেন? হ্যাঁ, শুধু শপিং মল না, সেখান থেকে একটা রেস্টুরেন্টেও গিয়েছিলাম। সেই কলেজ লাইফের স্মৃতিগুলো মনে পড়ে গেল। জানো তো নীতি, কলেজ লাইফেও আমরা একসাথে শপিং করতাম, রেস্টুরেন্টে খেতাম, আরও কত কি করতাম। অনেকবার তো এমনও হয়েছে ক্লাস বাঙ্ক করে সিনেমাও দেখতে চলে গিয়েছি। কথাগুলো শুনে সুনীতির একদম ভালো লাগে না। তবুও সে মেকি হেসে বলে, আপনারা তো বাইরে থেকে এলেন, যান ফ্রেশ হয়ে আসুন। বলেই সে নিজের রুমের দিকে পা বাড়ায়। অভিজ্ঞ যায় তার পেছন পেছন। আনিসা নিজের জন্য শপিং করে আনা জিনিসপত্রগুলো দেখতে থাকে। সুনীতি ঘরে এসে মন খারাপ করে বিছানায় বসে পড়ে। অভিক এসে তার পাশে বসে। সুনীতির হাত শক্ত করে ধরে হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলে, রাগ করেছো নীতি? সুনীতির রাগটা আজ একটু বেশি, তাই সে নিজের হাত সরিয়ে নিয়ে বলে, আমি কেন রাগ করব? আমি কি রাগ করতে পারি? রাগ করা তো আমার জন্য নাজায়েজ। ম্যাডাম আজ একটু বেশি রেগে গেছে মনে হচ্ছে। সুনীতি বলে, তুমি জানো
তোমরা গেছো থেকে আমি কত দুশ্চিন্তায় ছিলাম জানো। ভুল হয়ে গেছে নীতি, এমন ভুল আর হবে না। এবার সুনীতি একটু গলে গিয়ে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার ডাক্তার কি বলল? ডাক্তার বলল যে আনিশা কিছুটা মানসিক ট্রমায় আছে। আমার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর জন্য নাকি ও আনন্দ পায়, এই জন্য আমাকে বললো ওর সাথে বেশি বেশি করে সময় কাটানোর জন্য। সুনীতি এটা একদম ভালো লাগলো না, তবে সে নিজের খারাপ লাগা প্রকাশ না করে বলল, এটা আবার কেমন সমাধান? কি জানি, ডাক্তারই বলল ওর সাথে বেশি বেশি সময় কাটাতে, যাতে ও ট্রমা থেকে বেরিয়ে আসে। এই জন্যই তো ওকে নিয়ে শপিং মলে ঘুরতে গেলাম। ও অভিক এবার সুনীতিকে নিজের দিকে ফিরিয়ে বলে, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। আনিশাকে আমি শুধু বন্ধু ভেবে ওর সাহায্য করছি, এর থেকে বেশি কিছু নয়। আমি তো নিজের থেকেও তোমাকে বেশি বিশ্বাস করি, শুধু একটাই অনুরোধ, এই বিশ্বাসের অমর্যাদা করো না, না হলে বিশ্বাস শব্দটার উপর থেকেই আমার বিশ্বাস উঠে যাবে। অভিক সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট নিয়ে আনিসার রুমে চলে আসে, কিন্তু আনিসার রুমে প্রবেশ করতে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ পুরো রুমের অবস্থা বিধ্বস্ত এবং রুমের কোথাও আনিসা নেই। অভিক হঠাৎ করে ভীষণ ভয় পেয়ে গেল। আনিসার নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া আসলো না। অভিক এবার হন্তদন্ত হয়ে পুরো বাড়িতে আনিসাকে খুঁজলো, কিন্তু কোথাও তার কোনো খোঁজ পেল না। ততক্ষণে সুনীতিও এই ব্যাপারে জেনে যায়। সুনীতি এসে অভিককে বলে, চলো তো আমরা আনিশা আপুর রুমটা আরেকবার ভালো করে খুঁজে দেখি, এমনও তো হতে পারে ওখান থেকে ওনাকে খোঁজার কোনো ক্লু পেয়ে গেলাম। হ্যাঁ চলো। দুজনে আনিসার রুমে গিয়ে খুঁজতে থাকে। সুনীতির হঠাৎ কি মনে হলো, সে আনিসার খাটের নিচে তাকালো, সাথে সাথে চেঁচিয়ে উঠে বলল, আনিশা আপু! সুনীতির চিৎকারে অভিক ছুটে এসে দেখলো আনিসা খাটের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে দ্রুত আনিসাকে খাটের নিচ থেকে উদ্ধার করে বিছানায় শুয়ে দিল, অতঃপর তার মুখে পানি ছিটা দিল। কিছু সময়ের মধ্যে আনিসার জ্ঞান ফিরে পেল। অভিককে নিজের সামনে দেখে শক্ত করে জড়িয়ে ধরল। সুনীতি এই দৃশ্য দেখে কষ্ট পেল খানিক। অভিক আনিসাকে জিজ্ঞেস করলো, তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক নেই অভি, আমার অতীত যে আমার ঠিক থাকতে দিচ্ছে না। একজন ভুল মানুষকে বিশ্বাস করে, একজন ভুল মানুষকে ভালোবেসে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেল একদম। অভিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর অতীতের ঘটনা কি এখন আমার সাথে শেয়ার করতে পারবি? হ্যাঁ পারবো। শুরু কর। আনিসা গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করে, তখন ছিল আমাদের ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম। আমাদের বাড়ির গলির বাইরে তুই আমায় পৌঁছে দিয়ে চলে যেতি, আর গলির ভেতরে প্রতিদিন ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতো শিহাব। সে ছিল একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স থার্ড ইয়ারের পদার্থবিজ্ঞানী স্টুডেন্ট ছিল সে। প্রথম আমি তাকে পাত্তা দিইনি, কিন্তু এক সময় তার প্রতি আমার মনে অনুভূতি জন্ম নিতে শুরু করে, আর এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। বলেই কিছুক্ষণ থামে। অভিক আনিসার কাঁধে ভরসার হাত রেখে বলে, তুই বলতে থাক। আনিসা আবার বলা শুরু করে, শিহাবের প্রতি আমার দুর্বলতা ও নিজেও অনুধাবন করতে পেরেছিল। তাই তো একদিন সাহস করে আমার পথ আটকে ধরে আমার জোরপূর্বক একটা পার্কে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে আমাকে এটা স্বীকার করতে বাধ্য করে যে আমি ওকে পছন্দ করি। এরপর থেকে আমাদের একত্রে সময় কাটানো শুরু হয়। এই জন্য আমি তোকে আর আরাফাতকে কম সময় দিচ্ছিলাম। শিহাবের সাথে ঘোরাফেরা করতে করতে আমি ওর প্রতি আরও বেশি দুর্বল হয়ে পড়ি। ও আমায় সবসময় আমার পছন্দের গিফট দিত, আমার ভীষণ যত্ন নিত, আমার সামান্য কষ্ট ওকে বিচলিত করে দিত। এসব বিষয় আমাকে ওর প্রেমে গভীরভাবে পড়তে বাধ্য করেছিল, আর শিহাব এটা বুঝতে পেরে আমার সুযোগ নেয়। কি করেছিল শিহাব? অভিকের প্রশ্নে আনিসা চোখ বন্ধ করে নিয়ে বলে, একদিন শিহাব আমায় প্রস্তাব দেয় যেন রুম ডেট করি আমরা। বলে হু হু করে কাঁদতে শুরু করে আনিসা। অভিক নিজের হাত মুষ্টিবদ্ধ করে বলে, এরপর কি হয়েছিল? তুই কি ওর প্রস্তাবে রাজি হয়েছিলি? আনিসা দুপাশে মাথা নাড়াতে নাড়াতে বলে, না অভি, আমি একদম ওর প্রস্তাবে রাজি হইনি প্রথমে, বরঞ্চ ওকে তীব্র অপমান করে চলে এসেছিলাম। এরপর কিছুদিন ওর সাথে যোগাযোগ বন্ধ রাখি। তারপর একদিন ও নিজে থেকে আমার সামনে আসে, আমার পায়ে পর্যন্ত পড়ে যেন আমি সব ভুলে ওকে ক্ষমা করে দিই। আমি শিয়ামকে ভালোবাসতাম, তাই না করতে পারিনি। আবারও আমি আমাদের সম্পর্কটা স্বাভাবিক করে নিই, কিন্তু ও আমার বিশ্বাসের মর্যাদা রাখেনি অভি। কি করেছিল? সেদিন ছিল 31 ডিসেম্বর, 31 নাইট উপলক্ষে
ও আমায় বাইরে ঘুরতে নিয়ে যেতে চায়। তুই তো জানিস আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন। তিনি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন, তাই আমায় যেতে দিতে রাজি হয়নি। তখন আমি আমাদের কলেজের কয়েকটা মেয়েকে নিয়ে যাই বাবার কাছে এবং মিথ্যে বলি যে আমরা মেয়েরা মিলে আমাদের এই এক বান্ধবীর বাড়িতে গিয়ে পার্টি করবো, 31st নাইট সেলিব্রেট করব। এটা শুনে বাবা রাজি হয়ে যায়। অভিকের মনে পড়ে যায় এটাই সেই দিন ছিল যেদিন সে নদীর পাড়ে সুইসাইড করতে গিয়ে শিহাব ও আনিসাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিল। এই মিথ্যেটা বলে আমি শিহাবকে নিয়ে ঘুরতে বেরোই। সারাটা সন্ধ্যা রাত আমরা গোটা ঢাকা শহর ঘুরে বেড়াই। শিহাব আমাকে ওর বাইকে করে বুড়িগঙ্গার তীরে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে আমরা একসাথে ডিনার করি এবং আমরা আবেগের বশে কিছুটা ঘনিষ্ঠ। বলতে গিয়ে আনিসার গলা কেঁপে ওঠে। আনিসা নিজেকে শক্ত করে নিয়ে পুনরায় বলে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না সেদিন রাতে আমার জন্য আরো কত ভয়ানক কিছু অপেক্ষা করছিল। সেদিন রাতে শিহাব আমার খাবারে নেশাদ্রব্য মিশিয়ে দিয়েছিল, যার ফলে আমি নেশাগ্রস্ত হয়ে পড়ি। শয়তানটা এটারই সুযোগ নেয়। ওর মনে যে এতটা জঘন্য পরিকল্পনা ছিল আমি বুঝিনি। আমার ওই অবস্থার সুযোগ নিয়ে ও আমার সাথে। বলতে গিয়ে আনিসা আবারও থেমে যায়। অভিক সুনীতি দুজনেই চোখ বন্ধ করে নেয়। কিন্তু ও শুধু একাই এসব করে ক্ষান্ত হয়নি। সেদিন ওর আরো 4-5 জন বন্ধু পালাক্রমে আমায় I was gang raped। এটুকু বলে গলা ছেড়ে দেয় আনিসা। সুনীতি এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে। আনিসা আবারও বলা শুরু করে, ওদের ভয়াবহতা আরো বেশি ছিল। ওরা এরপর আমাকে ওই অবস্থায় সিলেটে নিয়ে আসে। এখানে নিয়ে এসে টানা 1 সপ্তাহ প্রতিদিন পালাক্রমে আমায় প্রতিদিন প্রতিটা রাত আমার কাছে নরক যন্ত্রণাময় মনে হতো। ওইসব পশুদের একটুও মায়া হয়নি আমার উপর। আমাকে অন্ধকার ঘরে বন্ধ করে রেখেছিল। সে সময় আমি প্রতি মুহূর্তে আল্লাহর কাছে নিজের মৃত্যু কামনা করতাম, কিন্তু আমার মৃত্যু মেলেনি, বদলে মিলেছে অসম্মান আর কষ্ট। একটু থেমে সে আবারও বলে, আমার বাবা কোনো ক্রমে জেনেই গিয়েছিল যে আমি সিলেটে আসছি, তাই সেও আমায় খুঁজতে সিলেটে আসে। আমার আপন বলতে আমার বাবাই তো ছিল শুধু। মাকে তো জন্মের পরই হারিয়েছিলাম। বাবা যেহেতু একজন পুলিশ অফিসার ছিল, তাই খুব সহজেই আমার সন্ধান পেয়ে আমি অবধি পৌঁছে যাই। কিন্তু তার পরিণতি ভালো ছিল না। শিহাব এবং ওর বন্ধুরা আমার চোখের সামনে আমার বাবাকে নৃশংসভাবে খুন করে। আমাকে বাঁচাতে এসে আমার বাবাকে মরতে হয়। সুনীতি বলে ওঠে, কিন্তু এটা কিভাবে সম্ভব? আপনার বাবা তো একজন পুলিশ অফিসার ছিল, তাকে মারা তো এতটা সহজ ছিল না। আমিও প্রথমে তেমনটাই ভেবেছিলাম, কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল। শিহাবের বাবা সিলেটের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা। শুধু তাই নয়, তিনি সীমান্ত এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এখানকার স্থানীয় প্রশাসন তার কেনা গোলাম। আমার বাবা এখানকার যেসব পুলিশ অফিসারের উপর ভরসা করে আমায় উদ্ধার করতে এসেছিলেন, তাদের কেউ বাবাকে সাহায্য করেনি, বরং বাবার মৃত্যুর পর তারা সবাই পালাক্রমে আমায়। আর বলতে পারে না আনিসা, তার গলা শুকিয়ে আসছে। অভিক আনিসার কাছে এসে তার কাঁধে হাত রেখে বলে, তাহলে এতগুলো বছর তুই কোথায় ছিলি? ওই শিহাবে এতগুলো দিন আমায় বন্দি করে রেখেছিল, আমায় কষ্ট দিয়ে মজা পেত, তাই এতগুলো দিন আমায় বাঁচিয়ে রেখেছে। আসলে আসলে ও একটা সাইকো। তাহলে তুই সেদিন ওখানে কিভাবে পৌঁছালি? আমি খবর পেয়েছিলাম সীমান্ত এলাকায় আর্মিদের সাথে শিহাবের লোকদের ঝামেলা হবে, এই জন্যই আমি ওত পেতেছিলাম। ওখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আমাকে যেখানে বন্দি রাখা হয়েছিল সেখানে দায়িত্বরত অনেককেই সীমান্তে পাঠানো হয়, যার ফলে আমার হাতে সুবর্ণ সুযোগ আসে। এই সুযোগকে কাজে লাগিয়ে আমি ওখান থেকে কয়েকজনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে আসি। আর তারপর কি হলো তোরা তো জানিসই। আনিসার জীবনের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা শুনে হতবাক হয়ে তাকিয়ে আছে অভিক এবং সুনীতি। আনিসা সব কথা বলে মলিন হেসে বলল, দোষটা আমারই ছিল। আমি ভুল মানুষকে ভালোবেসে নিজের জীবন বিপদে ঠেলে দিয়েছি। অভিক হাত মুষ্টিবদ্ধ করে বলে, তুই একদম চিন্তা করিস না আনিসা। শিহাব এবং তার সাথে যারা জড়িত তাদের সবাইকে আমি তাদের কৃতকর্মের জন্য উচিত শিক্ষা দেব। তোর এবং তোর বাবার প্রতি করা অন্যায়ের জবাব তাদের দিতেই হবে। তুই শুধু আমাকে সেই স্থানে নিয়ে চল যেখানে তোকে বন্দি রাখা হয়েছিল। সেখানে গেলে আমরা কোনো ক্লু পেতে পারি। আনিসা বলে, সেখানে যাওয়া বিপজ্জনক হতে পারে। তাছাড়া আমার মনে হয় না আমি পালিয়ে যাওয়ার পর শিহাবরা ওখানে কোনো প্রমাণ আস্ত রেখেছে। তুই আমাকে ঠিকানাটা দে শুধু, আমি আরও কিছু আর্মি নিয়ে সেখানে যাব। শিহাব এখানকার মোস্ট ওয়ান্টেড আসামি। ওকে আমাদের যে করেই হোক ধরতে হবে। ও দেশে ভয়ঙ্কর মাদকদ্রব্য ও অস্ত্রের চোরাচালান করে
যা আমাদের দেশের জন্য হুমকি স্বরূপ। তাছাড়া তোর সাথেও যা অন্যায় করেছে সেটারও কোনো ক্ষমা নেই। তাই তুই শুধু আমাকে ওই স্থান অবধি নিয়ে চল, বাকিটা আমি দেখে নিচ্ছি। আনিসা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে। আচ্ছা চল। অভিক সুনীতির উদ্দেশ্যে বলে, তুমি এখানেই থাকো, আমি আনিসার সাথে যাচ্ছি, সাবধানে থেকো। সুনীতি কিছুটা ভীত স্বরে বলে, ওখানে একা যাওয়াটা বিপজ্জনক হতে পারে। আমি তো বললাম আরো কয়েকজনকে সাথে নিয়ে যাব, তুমি চিন্তা করো না। ঠিক আছে, আপনিও সাবধানে যাবেন। অভিক মাথা নাড়িয়ে আনিসাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। সুনীতি তাদের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। গায়ে গোলাপি রঙের সালোয়ার সাথে ম্যাচিং পাজামা পরিহিত একটা মেয়ে সেনা ক্যাম্পের চারিদিকে ঘোরাফেরা করছে। ব্যাপারটা আরাফাতের নজর এড়ায় না, তাই তো সে ক্যাম্পের বাইরে সে গলা খাকারি দিয়ে বলে, হেই মিস, কে আপনি? কাকে চাই? গম্ভীর পুরুষালী কণ্ঠ কানে বেজে উঠতে পেছন ফিরে তাকায় অহনা। পেছনে তাকাতেই কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো দেখতে থাকে তার সামনে দাঁড়ানো আর্মির পোশাক পরিহিত উজ্জ্বল শ্যামলা সুদর্শন পুরুষটিকে। আরাফাত মেয়েটিকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বিব্রত বোধ করে। সামান্য কেশে বলে, আপনি নিশ্চয়ই এখানে আমাকে দেখার জন্য আসেননি। যেই কাজে এসেছেন সেটা বলুন। আরাফাতের কথায় অহনার ধ্যানভঙ্গ হয়। অচেনা পুরুষটির প্রতি খানিক ভালো লাগা তৈরি হলেও এমন তেড়া কথায় মুহূর্তেই অনুভূতি বদলে যায়। সেও বেশ তেজ নিয়ে বলে, আমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই যে আপনাকে দেখার জন্য ঢাকা থেকে এত দূর সিলেটে চলে আসবো? আরাফাত হালকা হেসে বলে। সেটাই তো জানতে চাইছি যে আপনি এখানে ঠিক কি করতে এসেছেন। অহনা এবার খানিক নরম গলায় বলে, আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে এসেছি। আপনার বান্ধবী? আমার বান্ধবী সুনীতি এই ক্যাম্পেই থাকে। মেজর অভিক আছে না, ওনাকে তো নিশ্চয়ই চেনেন। মেজর অভিকের স্ত্রী সুনীতির বান্ধবী আমি। আমার নাম অহনা। আরাফাত বলে ওঠে, ও আপনি তাহলে সেদিনে সেই ঝগড়টে মহিলাটা? অহনার কাছে আরাফাতের কণ্ঠস্বরটা অল্প অল্প পরিচিত ঠেকছিল। এই কথার পরে সে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারে। তেতে উঠে বলে, ও আপনি তাহলে সেই অসভ্য লোকটা যে আমার স্টুপিড বলে অপমান করেছিলেন। মুখ সামলে কথা বলুন। আমি একজন ডিউটিরত আর্মি অফিসার। আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। আরে রাখুন আপনার ডিউটি। আমার বান্ধবীর সাথে না শুধু আমার দেখাটা হতে দিন, তারপর আমি আমার দুলাভাইকে বলে আপনার শাস্তির ব্যবস্থা করছি। অহনার কথায় আরাফাত গগনবিতারী হাসিতে মগ্ন হয়। হাসতে হাসতেই বলে, আপনি আমার শাস্তির ব্যবস্থা করেছেন? রিয়েলি? ওকে করুন দেখি। আগে নিজের বান্ধবীকে তো খুঁজে বের করুন। ওয়েট, আমি আমার বান্ধবীকে এক্ষুনি কল করছি। বলে সে সুনীতিকে ফোন লাগায়। কিছুক্ষণ ফোন রিং হবার পরে সুনীতি ফোনটা রিসিভ করতে অহনা বলে, এই সুনীতি, কোথায় তুই? আমি তো কোয়ার্টারে। কেন? ভেবেছিলাম তোকে সারপ্রাইজ দিব, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, আমি তোর এখানে এসেছি। বর্তমানে আর্মি ক্যাম্পের সামনেই দাঁড়িয়ে আছি, কিন্তু তোর কোয়ার্টার খুঁজে পাচ্ছি না। এখানে একজন অসভ্য লোক না আমায় দাঁড় করিয়ে রেখে অপমান করছে। তুই এর একটা বিহিত কর। সুনীতি বলে, ও তুই আসবি, আমায় আগে বলবি না? যাই হোক, যে তোকে বিরক্ত করছে তাকে ফোনটা দে তো। অহনা বিশ্বজয়ের হাসি হেসে আরাফাতের দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলে, এই নিন, আমার বান্ধবী আপনার সাথে কথা বলবে। আমাকে অপমান করার ফল না এবার আপনি ঠিক বুঝবেন। আরাফাত হাসি মুখে ফোনটা হাতে নিয়ে বলে, হ্যালো ভাবি, আসসালামু আলাইকুম। কিছু বলবেন? আরাফাত ভাইয়া, আপনি অহনার কথায় কিছু মনে করবেন না। ও আসলে একটু বেশি পাকনামি করে সব জায়গায়। আপনি কাইন্ডলি ওকে একটু কোয়ার্টার পর্যন্ত নিয়ে আসুন। আমি রান্না বসিয়েছি তো, এই অবস্থায় যেতে পারবো না। ঠিক আছে ভাবি, নিন আপনার বান্ধবীর সাথে কথা বলুন। বলেই ফোনটা অহনার দিকে বাড়িয়ে দিল। অহনা ফোনটা হাতে নিতে সুনীতি কড়া গলায় বলল, তুই চুপচাপ ওনার সাথে কোয়ার্টার অবধি চলে আয়, আর ওনার সাথে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চাইবি। উনি তোর দুলাভাইয়ের বন্ধু হয়। তোর দুলাভাই যদি জানতে পারে তুই ওনার সাথে খারাপ ব্যবহার করেছিস তো খারাপ ভাববে। কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না অহনা, যা বলছি তাই কর। অহনা বেরস মুখে ফোনটা রেখে দেয়। আরাফাত বলে, চলুন তাহলে আপনাকে কোয়ার্টার অবধি পৌঁছে দেই। অহনা দত্তে দাঁত চেপে বলে, তার কোনো প্রয়োজন হবে না। আপনি আমাকে রাস্তাটা দেখিয়ে দিন, আমি একাই চলে যাব। আপনার কথা শুনতে আমি বাধ্য নই। ভাবি আমাকে বলেছে আপনাকে কোয়ার্টার অবধি পৌঁছে দিতে। আমাকে তার কথাই শুনতে হবে, তাই আমার পেছন পেছন আসুন। বলে আরাফাত হাঁটতে শুরু করে। অহনা আর কোনো উপায় না পেয়ে তার পেছন পেছন যেতে থাকে। অহনাকে কোয়ার্টারে পৌঁছে দিয়ে আরাফাত বিদায় নেয়। সুনীতি অহনাকে জিজ্ঞেস করে,
তুই ওনার কাছে ক্ষমা চেয়েছিস তো? তোর আমাকে কি মনে হয় আমি কখনো কারো কাছে মাথা নত করার মেয়ে? সুনীতি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এত ইগো ভালো নয় অহনা। একদিন তোর এই ইগোই দেখবি তোকে কোনো বিপদে ফেলবে। যাই হোক, হঠাৎ এভাবে চলে এলি। অহনা বলে, হঠাৎ মানে? তোর জন্য আমার কত চিন্তা হচ্ছিল তুই জানিস। ওই কাল যখন তুই আমায় ওই আনিসানা কি জানি মেয়েটা ওনার ব্যাপারে বললি, তখন থেকে আরো বেশি চিন্তা হচ্ছিল। আনিশা আপুকে নিয়ে চিন্তার কিছু নেই। উনি একজন অসহায় নারী, ওনার থেকে কোনো বিপদ নেই। কাউকে এতটা অন্ধবিশ্বাস করা ঠিক নয়। বাদ দে এসব, তুই একটু বিশ্রাম কর, আমি খাবার নিয়ে আসছি। তুই যদি আগে জানাতি আমি ভালো মন্দ কিছু করতে পারতাম। শোন, আমার সাথে এত ফর্মালিটি করতে হবে না, তোর সাথে আমার অনেক কথা আছে, তুই বসে বসে শোন। বল, শুনছি। অহনা নিজের ফোন বের করে সুনীতিকে দেখায়। একটা ছেলে তাকে মেসেজ করে রোজ বিরক্ত করে। সুনীতি জিজ্ঞেস করে, ছেলেটাকে জানিস? সেটা তো জানি না, কিন্তু ছেলেটা নাকি আমার থেকে জুনিয়র হবে। ও নিজেই বলেছে ও ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, এবার এইচএসসি দিবে। এই ছেলে তোকে মেসেজ দেয় কেন? ছেলেটা নাকি আমায় ভালোবাসে, অন্তত মুখে তো সেটাই বলে। ছেলেটার ব্যাপারে কিছু জানিস না? আরে না, দেখিস না, আইডিটা তো ফেক, আসল নাম দেয়া নেই। আইডির নাম নীলাভ আকাশ। আমি কিভাবে বুঝবো এটা কি? জিজ্ঞেস করিসনি? করেছিলাম, উত্তর দেয়নি। প্রতিদিন আমায় কবিতা লিখে পাঠায়, খোঁজ খবর নেয়, অনেক কেয়ারিং। কিন্তু আমার তো জুনিয়র পছন্দ না। ট্রাই করে দেখতে পারিস। দরকার নেই, আমি এসবে নেই। মা যাকে আমার জন্য পছন্দ করবে তাকেই বিয়ে করব।